ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়ের আজকে আমাদের এটা চতুর্থ ক্লাস। তো এর আগের ক্লাসগুলোতে আমরা এই যে বাষ্পায়ন পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব 6.5 আর্টিকেল, অর্থাৎ আপেক্ষিক তাপ। ওকে, আপেক্ষিক তাপের ইংরেজি হচ্ছে স্পেসিফিক হিট। তাপমাত্রা এবং এর সাথে সম্পর্ক রয়েছে এরকম অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করা হলেও একটা বস্তুর তাপমাত্রা কতটুকু বাড়াতে হলে সেখানে কতটুকু তাপ দিতে হবে সেটি এখনো আলোচনা করা হয়নি। তো আমরা জানি যে ভিন্ন ভিন্ন বস্তুর জন্য একই পরিমাণ যদি আমরা তাপ দেই তাহলে তাদের তাপমাত্রাটা কি হয়, ভিন্ন ভিন্ন হয়। তার কারণ সেটা আমরা দেখেছি, তাদের আণবিক গঠনের কারণে এরকম হয়। ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর গতিশক্তি এবং স্থিতি তোমার আকর্ষণ শক্তি ভিন্ন ভিন্ন হওয়ার কারণে ভিন্ন ভিন্ন পদার্থে যদি আমরা একই পরিমাণ তাপ দেই তাহলে তাদের তাপমাত্রাগুলো একই রকম হয় না। পানির ক্ষেত্রে একরকম, লোহার ক্ষেত্রে আরেক রকম হয়। বাট একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে যদি আমরা নির্দিষ্ট পরিমাণ যত বেশি তাপ দেব তার তাপমাত্রাটা তত বেশি বাড়তে থাকবে। এটা একটা নির্দিষ্ট বস্তুর জন্য। ভিন্ন ভিন্ন বস্তুর জন্য এটা ভিন্নতা থাকলেও নির্দিষ্ট উপাদানের জন্য তাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ তাপ যত বেশি দেওয়া হবে তাপমাত্রা তত বেশি বাড়বে। ঠিক আছে, তোমরা হয়তো লক্ষ্য করে থাকবে খানিকটা পানিকে উত্তপ্ত করতে বেশ অনেকক্ষণ চুলার উপর রেখে সেটাকে তাপ দিতে হয়। প্রায় সমপরিমাণ ধাতব কোনো বস্তুকে সেই একই তাপমাত্রায় উত্তপ্ত করতে কিন্তু মোটেও বেশি সময় উত্তপ্ত করতে হয় না। ধাতব পদার্থের ক্ষেত্রে এটা খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়। এর কারণ পানির আপেক্ষিক তাপ বেশি, সেই তুলনায় ধাতব পদার্থের আপেক্ষিক তাপ অনেক কম। তো আপেক্ষিক তাপ জিনিসটা কি? ওই যে বলছি যে একই পরিমাণ তাপ দিলে ভিন্ন ভিন্ন পদার্থের তাপমাত্রা কি হয়, ভিন্ন ভিন্ন হয়। তো আপেক্ষিক তাপটা হচ্ছে একটা পদার্থের এইরকম বৈশিষ্ট্য যে তার তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য কতটুকু তাপ প্রয়োজন হবে। ঠিক আছে, 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটি হচ্ছে ওই পদার্থের আপেক্ষিক তাপ। তাহলে পানির ক্ষেত্রে যদি আমরা 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে চাই তাহলে পানিতে প্রায় 4200 জুল তাপের প্রয়োজন হয়। অন্যদিকে লোহার ক্ষেত্রে 1 কেলভিন তাপমাত্রা বাড়ানোর জন্য অত তাপ প্রয়োজন পড়ে না। অর্থাৎ যদি এম ভরের কোনো পদার্থকে T1 থেকে T2 তাপমাত্রায় নিতে কিউ তাপের প্রয়োজন হয় তাহলে তার আপেক্ষিক তাপ হচ্ছে এস। তো এই জিনিসটা কিভাবে আসলো, আমরা ঐকিক নিয়মের যে অঙ্ক আছে সেখান থেকে আমরা করতে পারবো। তাহলে আমরা দেখতেছি যে আমরা এইভাবে মনে করি যে এম কেজি ভরের বস্তুর তাপমাত্রা T2 - T1 পরিমাণ বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ হচ্ছে কিউ। আর আপেক্ষিক তাপের সংজ্ঞায় আমরা জানি 1 কেজি পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে হবে। তাহলে অতএব 1 কেজির জন্য কি হবে, আমরা জানি ঐকিক নিয়মে 1 হইলে এটাকে ভাগ দিতে হয়। আবার 1 কেজি তাপমাত্রা যদি এটা হয় তোমার 1 কেলভিন, এটা যে এত কেলভিন, তাহলে 1 কেলভিন বাড়ানোর জন্য তাহলে কি যে কোনো সংখ্যা থেকে 1 আসলে সেটা মানটা কমে যায়, অর্থাৎ ভাগ দিতে হয়। তাহলে আবারও T1 - T2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এম T2 - T1, এটাকে অনেক সময় আমরা ডেল টি বা ডেল থিটা বলে থাকি। ঠিক আছে, ডেল টি অথবা ডেল থিটা বলে থাকি। তাহলে এখান থেকে আমরা একটা সূত্র পাইলাম, কিউ সমান এম এস ডেল থিটা। এই সেই বিখ্যাত সূত্র, সেটা হচ্ছে একটা নির্দিষ্ট পদার্থের তাপমাত্রা ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করতে কি পরিমাণ তাপের প্রয়োজন হবে যদি তার ভর এম হয় এবং আপেক্ষিক তাপ এস হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে পদার্থের আপেক্ষিক তাপ যত বেশি, বুঝতে হবে ওই পদার্থের 1 কেলভিন তাপমাত্রা বাড়ানোর জন্য তত বেশি তাপের প্রয়োজন হয়, অর্থাৎ ওই পদার্থের অণুগুলোর গতিশক্তি বাড়ানোর জন্য বেশি বেশি তাপের প্রয়োজন হয়। ঠিক আছে, তো তাপ ধারণ ক্ষমতা সি বলতে বোঝানো হয় একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপ প্রয়োজনীয় তাপ। তো এখানে আপেক্ষিক তাপের ক্ষেত্রে আমরা 1 কেজির জন্য হিসাব করেছি। আর তাপ ধারণ ক্ষমতা এখানে তোমার 1 কেজি না, যে কোনো বস্তুতে কি পরিমাণ, মানে এটা একটা বস্তু, এটা আর একটা বড় বস্তু। ঠিক আছে, তো এইখানে
তাপ ধারণ ক্ষমতা বলতে বোঝাচ্ছে এই পদার্থটা কতখানি তাপ নিতে পারবে, এই পদার্থটা তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য কত তাপ প্রয়োজন, এই পদার্থের তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য কত তাপ প্রয়োজন। এখানে 1 কেজিটা এখানে আলোচ্য বিষয় না, একটা নির্দিষ্ট পদার্থের কথা বলতেছে, ওটা যে কোনো ওয়েটের হইতে পারে। তাহলে তাহলে এখান থেকে তাহলে সি সমান কি হবে, যে কোনো কেজি, তাহলে সি, তাহলে 1 কেজির জন্য যদি হয় এস, তাহলে যে কোনো কেজির জন্য হবে কি, তাহলে সি সমান হবে শুধুমাত্র কিউ ডিভাইডেড বাই ডেল থিটা। ঠিক আছে, মানে এখানে আর ভর নাই, এখানে আর কি ভর দিয়ে ভাগ করা লাগবে না। কেন? তার কারণ একক ভরের জন্য এটা বলে নাই, যে কোনো ভরের জন্য। ঠিক আছে, যে কোনো ভরের জন্যই হচ্ছে তার কি প্রয়োজনীয়, যে কোনো ভরের, যে কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়ানোর জন্য যে পরিমাণ তাপ প্রয়োজন। এখন একটা বস্তুর মনে করো যে T2 মাইনাস T1, আগে ছিল T2 পরে হলো T1, তাহলে এই পরিমাণ তাপমাত্রা বাড়ানোর জন্য কি কিউ পরিমাণ তাপের প্রয়োজন হয়েছে। অতএব 1 কেলভিন বাড়ানোর জন্য কিউ মাইনাস কি ডেল টি বা ডেল থিটা, এটা সমান ডেল টি। ঠিক আছে, এখন এখানে এম দিয়ে ভাগ করা হইলো না কেন? কারণ এখানে বস্তুর ওজনটা কি না আলোচ্য বিষয় না, 1 কেজির জন্য না, যে কোনো কেজির জন্য এটা হইতে পারে। ঠিক আছে, তাহলে একটা বস্তুর তাহলে একই আপেক্ষিক ক্ষমতা সম্পন্ন, আপেক্ষিক তাপ যদি সেম হয়, এরও যদি আপেক্ষিক তাপ এস হয়, এরও যদি আপেক্ষিক তাপ এস হয়, তাহলে এদের তাপ ধারণ ক্ষমতাটা নির্ভর করবে কার উপর? ওয়েটের উপর। ওয়েট যত বেশি হবে তার তাপ ধারণ ক্ষমতাও তত বেশি হবে। তো আপেক্ষিক তাপটা হচ্ছে একটা বস্তুর উপাদানের, একটা বস্তুর কি উপাদানের, অর্থাৎ উপাদানের উপর নির্ভর করবে, ভরের উপর নির্ভর করবে না। তার কারণ ভর এখানে 1 কেজি, এস এর মানের জন্য ভর সবসময় 1 কেজির জন্য। আর তাপ ধারণ ক্ষমতা এটা যেমন উপাদানের উপর নির্ভর করবে, সেই সাথে সাথে তার ওয়েটের ভরের উপরেও নির্ভর করবে। ভর যত বেশি হবে তাপ ধারণ ক্ষমতাও তত বেশি হবে। আবার উপাদান পরিবর্তন হলে তো এস পরিবর্তন হবে, সেক্ষেত্রে তাপ ধারণ ক্ষমতা পরিবর্তন হবে। আর আপেক্ষিক তাপ শুধুমাত্র উপাদানের উপর নির্ভর করবে, এটা ভরের উপর নির্ভর করবে না। কেন? তখন আপেক্ষিক তাপ হিসাব করা হয় 1 কেজির জন্য, তাই না? তাই 1 কেজি তো ফিক্সড, তাই এখানে ভরের উপর তার নির্ভর করার সুযোগ থাকতেছে না। তো আপেক্ষিক তাপ হচ্ছে 1 কেজি ভরের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে যত তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। তাই বস্তুর আপেক্ষিক তাপ জেনে নিলে আমরা খুব সহজেই বস্তুর তাপ ধারণ ক্ষমতা সি বের করতে পারবো। তাহলে সি সমান সহজ ভাষায় কি হবে? এম এস। সি সমান হবে এম এস। তো তাপ ধারণ ক্ষমতা যদি আপেক্ষিক তাপ যদি জানা থাকে, তাহলে তাকে তার ভর দ্বারা গুণ করলেই তার আপেক্ষিক তাপটা কি পাওয়া যাবে। ওকে, সরি, আপেক্ষিক তাপটা এম দ্বারা গুণ করলে তাপ ধারণ ক্ষমতা পাওয়া যাবে। তাপ ধারণ ক্ষমতা তো যে কোনো কেজির জন্য, যেহেতু জাস্ট ওই বস্তুর কেজিকে ওই ভরকে তার এস দ্বারা গুণ করলে তাপ ধারণ ক্ষমতা পাওয়া যাবে। কারণ বস্তুর ভর যদি এম হয় আর আপেক্ষিক তাপ যদি এস হয়, তাহলে সি সমান হচ্ছে এম এস। তাহলে এটা হচ্ছে সি সমান এম এস। তাহলে দুইটা সূত্র আমরা পাইলাম। তাহলে কিউ এর দুইটা সূত্র, কিউ সমান আমরা জানলাম কি এম এস ডেল থিটা, আবার এম এস সমান সি, তাহলে কিউ সমান হচ্ছে সি ডেল থিটা। ঠিক আছে, তাহলে কিউ সমান তাপ হচ্ছে তাপ ধারণ ক্ষমতা ইন্টু ডেল থিটা, তাপ ধারণ প্রয়োজনীয় তাপ, মানে ডেল থিটা পরিমাণ তাপ বৃদ্ধির জন্য, কোন বস্তু তাপমাত্রা যে ডেল থিটা পরিমাণ বৃদ্ধি করতে চাই, তার প্রয়োজনীয় তাপ হচ্ছে কিউ। কিউটা হবে সি ডেল থিটার সমান। কেন? কারণ এই সিটা হচ্ছে কি 1 কেলভিনের জন্য সি প্রয়োজন, 1 কেলভিনের জন্য। তাহলে 1 কেলভিন বাড়াতে প্রয়োজনীয় তাপ হচ্ছে সি। অতএব ডেল থিটা কেলভিন বাড়ানোর জন্য হবে কি সি ইন্টু ডেল থিটা। ওকে, এটা যে কোনো ভরের বস্তুর জন্য, এখানে ওই জন্য এখানে কি এমটা অনুপস্থিত। ঠিক আছে, বলছে যে 10 কেজি সোনার তাপ ধারণ ক্ষমতা হচ্ছে, তাহলে সোনার আপেক্ষিক তাপটা হচ্ছে কত? 230 জুল পার কেলভিন। তাহলে সি সমান এম এস। জুল পার কেলভিন, জুল পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন, এককটা এখানে ভুল হয়েছে। এই এককটা হবে জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, আচ্ছা আমরা একক নিয়ে আলোচনা করতেছি একটু পরে। তাহলে এখানে এককটা ভুল হয়েছে। আপেক্ষিক তাপ ধারণ, এটা হচ্ছে আপেক্ষিক তাপ ইন্টু সোনার আপেক্ষিক তাপ। তাহলে প্রশ্নটা আসলে হওয়া উচিত ছিল এরকম যে সোনার আপেক্ষিক তাপ হচ্ছে, তাহলে সোনার আপেক্ষিক তাপ হচ্ছে এস সমান হচ্ছে 230 জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, তাহলে সোনার
তাপ ধারণ ক্ষমতা 10 কেজি সোনার তাপ ধারণ ক্ষমতা তাহলে কত হবে? তাহলে MS তাহলে হবে 10 × 230, আর আপেক্ষিক তাপের একক হবে জুল পার কেলভিন। এখন পার কেজি নাই কেন? তার কারণ 1 কেজির জন্য আর হিসাব করা হচ্ছে না। তাপ ধারণ ক্ষমতা 1 কেজির জন্য হিসাব করা হয় না, কিন্তু আপেক্ষিক তাপ 1 কেজির জন্য হিসাব করা হয়, এই জন্য পার কেজি পার কেলভিন। তো এখান থেকে আমরা মূলত আপেক্ষিক তাপের একক পাবো। তো আপেক্ষিক তাপের একক আমরা কি পাইলাম? সূত্র পাইলাম S = M ডেল থিটা। ঠিক আছে, তো এটা যদি হয় তাহলে আমরা যে কোনো ইকুয়েশন থেকেই কিন্তু তার কি পাই? একক বের করতে পারি। তাহলে কিউ এর একক কত? কিউ এর একক হচ্ছে জুল, তাপের একক জুল, আর ভরের একক হচ্ছে কেজি। তাহলে যেটা নিচে থাকে তার জন্য ইনভার্স লিখতে হয়। আর ডেল থিটার তাপমাত্রার একক হচ্ছে কেলভিন, তাহলে এটাও নিচে আছে, এর জন্য কি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, আবার সি সমান আমরা দেখলাম MS, তাহলে এম এর একক হচ্ছে কত? কেজি, আর এস এর একক হচ্ছে একটু আগে দেখলাম জুল পার কেজি পার কেলভিন। তাহলে এই যে কেজি আর পার কেজি কাটা, তাহলে জুল পার কেলভিন থাকলো। তাহলে সি এর একক হচ্ছে কত? জুল পার কেলভিন। ওকে, এই জন্য এখানে সি এর একক জুল পার কেলভিন হয়েছে, কিন্তু এইখানে হওয়া উচিত ছিল জুল পার কেজি পার কেলভিন। সেই তুলনায় 10 কেজি পানির তাপ ধারণ ক্ষমতা হচ্ছে কত? আর পানির তাপ ধারণ ক্ষমতা, আর 10 কেজি পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেলভিন পার কেজি, এখানেও পার কেজি হবে। তাহলে পানির তাপ ধারণ ক্ষমতা, এটা অবশ্যই সোনাটা মাথায় থাক আর না থাক, পানির তাপ ধারণ ক্ষমতাটা অবশ্যই মুখস্থ রাখতে হবে যে 4200 জুল পার কেজি পার কেলভিন, আর 10 কেজির জন্য 10 দিয়ে গুণ, তাহলে জুল পার কেলভিন তাপ ধারণ ক্ষমতা। তাহলে এখন আমি যদি তোমাদেরকে কোশ্চেন করি যে পানির তাপ ধারণ ক্ষমতা 10 কেজি, পানির তাপ ধারণ ক্ষমতা 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে তোমরা কি বুঝো? তাহলে এটা দ্বারা বোঝায় যে 1 কেজি পানির তাপমাত্রা যাদের উপর ইনভার্স থাকবে, ঠিক আছে, যাদের উপর ইনভার্স থাকবে তাদের জন্য 1 দিয়ে দিতে হবে। তাহলে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে বা কমাতে, বাড়াতে তাপ প্রয়োজন আর কমাতে তাপ বের করা প্রয়োজন। তাপ বাড়ানোর জন্য তাপ দেওয়া প্রয়োজন, কমানোর জন্য তাপ বের করা প্রয়োজন, বাড়াতে বা কমাতে। আর যেটার উপর কিছু থাকবে না, যেটা শুধু থাকবে সেইটা হবে ওই এই সংখ্যাটা হবে তার মান। ঠিক আছে, তাহলে 4200 জুল তাপের প্রয়োজন। তাপ কি করতে হবে? বাড়ানোর জন্য দিতে হবে, আর কমানোর জন্য তাপ বের করতে হবে, অর্থাৎ তাপের আদান প্রদান হইতে হবে। ঠিক আছে, তাহলে এই যে কোনো একটা জিনিসের একক থেকে আমরা তার তাৎপর্য বের করতে পারি। কি হবে? যার উপর ইনভার্স দেওয়া থাকবে সেগুলোকে 1 করে দিতে হবে। তাহলে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে বা কমাতে, আর যার উপর এরকম কিছু থাকবে না সেটাই হবে অরিজিনাল মান। তাহলে 4200 জুল তাপের প্রয়োজন হবে। ঠিক আছে, ওকে। তো এরপর হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি, দ্য ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ ক্যালোরিমেট্রি। দেখো, শীতকালে গোসল করার সময় আমরা অনেকেই বালতির ঠান্ডা পানিতে খানিকটা প্রায় ফুটন্ত গরম পানি ঢেলে দিই। যেটা আমরা সবাই করি। বালতিতে প্রথমে আমরা কড়াইতে বা অন্য কোনো পাত্রে বেশি পানি গরম করি, তারপর অত গরম পানিতেও গায়ে দিলে গা পুড়ে যাবে, এই জন্য সেটা আবার আমরা কি করি? ঠান্ডা পানিতে ঢেলে দেই। ঢেলে দিয়ে ঠান্ডা পানির তাপমাত্রাটা একটুখানি বাড়ে, আর গরম পানির তাপমাত্রাটা কমে গিয়ে দুইজনে মিলে কি হয়? একটা মৃদু তাপমাত্রার ফুটন্ত গরম থেকে একটা মৃদু গরম, একটা আরামদায়ক গরম তৈরি হয়, তখন সেটা দিয়ে আমরা গোসল করি। তো ফুটন্ত গরম পানি বালতির শীতল পানিকে তাপ দিতে দিতে ঠান্ডা হতে থাকে, আর বালতির শীতল পানি গরম ফুটন্ত পানি থেকে তাপ নিতে নিতে উত্তপ্ত হতে থাকে। তো এখানে কি হয়? তাপের আদান প্রদান হয়। গরম পানিটা তাপ ছেড়ে দেয়, আর বালতির ঠান্ডা পানিটা তাপ নিতে থাকে। এই তাপ আদান প্রদান হইতে হইতে যখন দুইজনের তাপ একই রকম হয়, তখন তাপের আদান প্রদান অফ হয়ে যায়, এবং সেই তাপমাত্রাটাই হচ্ছে কি ওই আমরা পাই শেষ পর্যন্ত। দেখো, কিছুক্ষণের মাঝে দেখা যায় উত্তপ্ত পানির তাপমাত্রা কমে এবং শীতল পানির তাপমাত্রা বেড়ে পুরো পানিটুকুই একটা আরামদায়ক উষ্ণতায় চলে আসছে, অর্থাৎ পুরো পানি একটা সাধারণ টেম্পারেচারে চলে আসছে। আমরা ইচ্ছে করলেই কোনো পদার্থের কোনো তাপমাত্রার বস্তুর সাথে অন্য কোনো তাপমাত্রার
বস্তু মেশালে কোনটি কতটুকু তাপ দেবে বা নেবে এবং শেষ পর্যন্ত কত তাপমাত্রায় পৌঁছাবে, এই বিষয়গুলো বের করতে পারবো। তার কারণ আমরা জানি যে তাপ দেওয়া এবং নেওয়া আপেক্ষে, তাপ কতটুকু বৃদ্ধি পাচ্ছে, তাপ কতটুকু কমতেছে, এটা তাদের আপেক্ষিক তাপের উপর নির্ভর করে, তাদের তাপমাত্রার উপর নির্ভর করে। তো এরকম করে আমরা যদি দুইটা তাপমাত্রার বস্তুকে একসাথে যুক্ত করি, তাহলে ফাইনাল তাপমাত্রাটা কত হবে, যে বস্তুটা তাপ দিবে সে কতটুকু তাপ দিবে, যে নিবে সে কতটুকু নিবে, এবং তারা দুইজনে মিলে কত তাপমাত্রায় পৌঁছাবে শেষ পর্যন্ত, এটা হিসাব করা যাবে। এটা যদি করতে হয় তাহলে আমাদের দুইটা বিষয়কে মাথায় রাখতে হবে, যেটাকে বলা হচ্ছে যে ক্যালোরিমিতির মূল নীতি। এই দুইটাই মূলত ক্যালোরিমিতির মূল নীতি। একটা হচ্ছে যে বেশি তাপমাত্রার বস্তু কম তাপমাত্রার বস্তুর কাছ থেকে বস্তুকে তাপ দিবে যতক্ষণ না দুটো বস্তুর তাপমাত্রা সমান হয়। তাহলে যার তাপমাত্রা বেশি, যার তাপ বেশি সে না, যার তাপমাত্রা বেশি সে কি করবে, কম তাপমাত্রার বস্তুর কাছে তাপ দিবে। কতক্ষণ পর্যন্ত দিতে থাকবে? যতক্ষণ না দুইজনের তাপ মাত্রাটা সমান হয়, দুইজনের তাপ মাত্রা সমান হয় ততক্ষণ পর্যন্ত এই তাপের আদান প্রদানটা চলতে থাকবে। অর্থাৎ শেষ পর্যন্ত এর যা তাপমাত্রা থাকবে ওরও তা তাপমাত্রা হবে। ঠিক আছে। এরপর হচ্ছে উত্তপ্ত বস্তু যতটুকু তাপ ত্যাগ করবে শীতল বস্তু ঠিক ততটুকুই তাপ গ্রহণ করবে। অর্থাৎ অন্য কোনোভাবে তাপ নষ্ট হচ্ছে না, এটা আমরা নিশ্চিত করতে হবে আমাদেরকে। ঠিক আছে। অর্থাৎ এখানে দুইটাই মাত্র বস্তু থাকবে, একটা বস্তু তাপ দিবে আর একটা বস্তু তাপ নিবে। সাধারণত আমরা যখন বালতিতে পানি দিয়ে গরম পানি এবং ঠান্ডা পানি মিক্স করে একটা আরামদায়ক তাপমাত্রার পানি তৈরি করি, তখন সেক্ষেত্রে কিন্তু ওই গরম পানি থেকে ঠান্ডা পানি যেমন তাপ নেয়, ঠিক একইভাবে বায়ুমণ্ডলও কিন্তু সেখান থেকে তাপ কি করে, গ্রহণ করে। যদিও এটা খুব অল্প পরিমাণে করে। তো আমরা যখন এই হিসাবটা করব তখন আমাদের ধরে নিতে হবে যে যে দুইটা বা তিনটা পদার্থের মধ্যে তাপ আদান প্রদান হচ্ছে, শুধু ওই দুই তিনটা পদার্থই তাপ কি করতেছে, গ্রহণ বা ত্যাগ করতেছে, অন্য কোনো পদার্থ এখানে অংশগ্রহণ করতেছে না। আমরা ধরে নিয়েছি এই প্রক্রিয়াতে অন্য কোনোভাবে তাপ নষ্ট হচ্ছে না। যেহেতু বায়ুমণ্ডলের বায়ুর ওয়েট আমরা জানি না, বিশাল বড় বায়ুমণ্ডল, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে বায়ুমণ্ডল কি করতেছে না, এখানে তাপ নিচ্ছে না বা দিচ্ছে না। এখন এইটা যদি আমরা করতে চাই তাহলে এটা করার জন্য একটা সরাসরি একটা প্রশ্ন দিয়েই তারা কি করছে, তোমার এই জিনিসটাকে ব্যাখ্যা করার চেষ্টা করছে। তো আমরা দেখি প্রশ্ন, 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানিতে 100 গ্রাম ওজনের এক টুকরো বরফ ছেড়ে দেওয়া হলো। পুরো বরফটি গলে যাবার পর মোট পানির তাপমাত্রা কত হবে? বরফ গলনের সুপ্ত তাপ আছে 344 কিলোজুল পার কেজি, 334 কিলোজুল পার কেজি। তো এই অঙ্ক করার জন্য আমাদের এখানে কিছু জিনিস ধরে নিতে হবে, কিছু জিনিস আগে বুঝতে হবে। ঠিক আছে। তো আমি বেসিক জিনিসটা এখানে আগে আলোচনা করে দেই। তো একটা পাত্র মনে করো, এই পাত্রে কয় লিটার পানি আছে? 1 লিটার পানি আছে, এটা আছে পানি। ঠিক আছে, 1 লিটার পানি আছে, আর এইখানে আছে বরফ, এক টুকরা কি আছে, বরফ আছে। তো পানির তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বরফের তাপমাত্রা হচ্ছে কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বরফ কি করবে? প্রথমে এই পানি থেকে তাপ গ্রহণ করবে, এই বরফ কি করবে? পানি থেকে তাপ গ্রহণ করবে। তো সেই তাপটা গ্রহণ করে বরফ গলবে। ঠিক আছে। তো আমরা জানি যে কোনো একটা কঠিন পদার্থ যখন তরলে পরিণত হয়, তো প্রথমে সেই কঠিন পদার্থটা কি করে? সুপ্ততাপ গ্রহণ করার মাধ্যমে প্রথমে গলে যায়, সুপ্ততাপ গ্রহণ করার মাধ্যমে গলে যায়। তারপর যখন সম্পূর্ণ কঠিন পদার্থটা তরলে পরিণত হয়, তারপর সেই তরলের তাপমাত্রাটা আবার আস্তে আস্তে বাড়ে। তাহলে আমরা জানি যে বরফ যখন 0 ডিগ্রিতে আসে, তাহলে প্রথমে কি হবে? একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, মনে করো 0 ডিগ্রি বরফ দিয়ে যেহেতু শুরু হয়েছে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কি করবে? বরফ গলবে। ঠিক আছে, সে তাপ গ্রহণ করবে কিন্তু তাপমাত্রা বাড়বে না। ঠিক আছে, এইরকম করে একটা নির্দিষ্ট সময়, তারপর এখান থেকে বরফের তাপমাত্রা কি হবে? আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন আমরা গৃহীত তাপ বা বর্ধিত তাপ যেটাই বলি না কেন, ইউ সমান এম এস ডেল থিটা পড়েছি। এটা হচ্ছে কি, কোনো একটা বস্তু কি পরিমাণ তাপ গ্রহণ করবে তার তাপমাত্রা ডেল থিটা পরিমাণ পরিবর্তনের জন্য তার ভর, আপেক্ষিক তাপ এবং তাপমাত্রা কতটুকু বৃদ্ধি পেল বা কমলো সেটা যদি জানা থাকে,
তাহলে এখান থেকে তোমরা দেখতেই পাইতেছো যে এইখানে আছে এম এস ডেল থিটা। এই সূত্রটা শুধুমাত্র যখন তাপমাত্রা বৃদ্ধি পাবে, অর্থাৎ বরফ যখন গলে পানিতে পরিণত হবে, সেই পানির তাপমাত্রা যখন বাড়তে থাকবে তখনই শুধুমাত্র এই সূত্রটা কি হবে, প্রযোজ্য হবে, ডেল থিটা, তাই না? আর এইখানে যে বরফ গলতেছে, বরফ গলে গলে পানিতে পরিণত হচ্ছে, সেখানেও কিন্তু তাপ গ্রহণ হচ্ছে, কিন্তু সেই তাপ গ্রহণের কারণে তাপমাত্রা তো বাড়তেছে না, ডেল থিটা তো জিরো। তাহলে এই সূত্র যদি আমরা এখানে গ্রহণ ইউজ করি, তাহলে এখানে তো গৃহীত তাপ বা বর্জিত তাপ শূন্য হবে। গৃহীত তাপ শূন্য, তাহলে আসলে কি শূন্য না? আমরা জানি কেন, তার কারণ আমরা জানি যে একটা পদার্থ যখন অবস্থার পরিবর্তন করে, শুধুমাত্র তরল থেকে কঠিন থেকে তরল বা তরল থেকে বাষ্পে পরিণত হয়, তখন সে তাপ গ্রহণ করে সুপ্ত তাপ। তো প্রত্যেকটা পদার্থের জন্য কি আছে, এইরকম এক একটা নির্দিষ্ট সুপ্ত তাপ আছে। বরফের ক্ষেত্রে সুপ্ত তাপ অর্থাৎ প্রত্যেকটা পদার্থ 1 কেজি পরিমাণ, 1 কেজি পরিমাণ বরফ কঠিন থেকে তরলে পরিণত হবে। জাস্ট পদার্থটা প্রথমে গলনাঙ্কে পৌঁছাবে, গলনাঙ্কে পৌঁছানোর পর জাস্ট কঠিন থেকে কি হবে, তরল হবে। কঠিন থেকে কি হবে, তরল হবে, কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাবে না। অর্থাৎ 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হবে, জাস্ট 0 ডিগ্রির বরফ থেকে কি হবে, 0 ডিগ্রি জাস্ট পানি হবে। তো এইটা করার জন্য 1 কেজি বরফ, তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 কেজি বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের 1 কেজি পানিতে পরিণত হবে। তো এইটা হওয়ার জন্য একটা নির্দিষ্ট পরিমাণ তাপ সে সবসময় গ্রহণ করে। তো বরফের জন্য এটা হচ্ছে 303 এত জুল পার কেজি, অর্থাৎ এটা কিলোজুল পার কেজি আছে, তাহলে এটাকে আমি জুল পার কেজি আনলাম। তাহলে প্রতি কেজি, অর্থাৎ 1 কেজি বরফ, 1 কেজি বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি বরফ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিতে পরিণত হইতে এই পরিমাণ তাপ গ্রহণ করে। অর্থাৎ প্রতি কেজির জন্য সে এত জুল তাপ গ্রহণ করে। একইভাবে লোহার জন্য আছে, প্রত্যেকটা পদার্থের জন্য এইরকম, সে জাস্ট অবস্থার পরিবর্তনের জন্য যে সুপ্ত তাপটুকু গ্রহণ করবে সেটার কি পরিমাপ আছে। যেমন আবার 1 কেজি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার প্রথমে পানি আছে, এই পানি কি হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার গ্যাসে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। তাহলে এটার জন্য সে কতটুকু তাপ গ্রহণ করে, সে 3,36,000 জুল তাপ গ্রহণ করে, কত, 1 কেজি পানি। অর্থাৎ তাহলে পানির বাষ্পীভবনের, অর্থাৎ পানি বাষ্পে পরিণত হওয়ার জন্য যে আপেক্ষিক সুপ্ত তাপ, সেটি হচ্ছে কত, 3,36,000 জুল পার কেজি। এটাকে বলা হয় আপেক্ষিক সুপ্ততাপ। তাহলে এখানে একটা নতুন টার্ম আমরা পেলাম, সেটা হচ্ছে কি আপেক্ষিক সুপ্ততাপ। সো আপেক্ষিক সুপ্ততাপ জিনিসটা কি? আপেক্ষিক সুপ্ততাপ জিনিসটা হচ্ছে 1 কেজি, 1 কেজি কঠিন বা তরল পদার্থ, আমরা কঠিনের কথা যদি বলি, গলনের আপেক্ষিক সুপ্ততাপ যদি বলি, তো গলনের আপেক্ষিক সুপ্ততাপ হচ্ছে 1 কেজি কঠিন পদার্থ তার গলনাঙ্কে, প্রথমে গলনাঙ্কে পৌঁছাবে, গলনাঙ্কে কি হবে, কঠিন থেকে জাস্ট তরলে পরিণত হবে, জাস্ট কি হবে, তরল। অর্থাৎ কঠিনের তাপমাত্রাটাও গলনাঙ্কের সমানই হবে, তরলের তাপমাত্রাটাও গলনাঙ্কের সমান হবে, মানে তাপমাত্রা বাড়বে না, জাস্ট কঠিন থেকে কি হবে, তরলে পরিণত হতে যে তাপের প্রয়োজন, হতে প্রয়োজনীয়, এই যে প্রয়োজনীয় তাপ, সেইটাকেই বলা হচ্ছে কি আপেক্ষিক সুপ্ত তাপ। ঠিক আছে, গলনের আপেক্ষিক সুপ্ত। যদি গলনের কথা বলি, কঠিন থেকে তরলে, তাহলে সেটা হচ্ছে গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। একইভাবে 1 কেজি তরল পদার্থ স্ফুটনাঙ্কে তরল থেকে গ্যাসে পরিণত হতে যে তাপ প্রয়োজন হবে, সেটা হচ্ছে তার স্ফুটনের আপেক্ষিক সুপ্ত তাপ। ঠিক আছে, এরকম করে পানির জন্য যেমন আমি বললাম যে বরফের জন্য আপেক্ষিক গলনের আপেক্ষিক সুপ্ত তাপটা হচ্ছে এত, আর পানির জন্য স্ফুটনের আপেক্ষিক সুপ্ত তাপ হচ্ছে এটা। তো এই জিনিসটা যদি জানা থাকে তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। ওকে, তো এখন যদি আমরা আস্তে আস্তে জিনিসটাকে আগাই, তাহলে তাহলে আমরা এইরকম একটা জিনিস যদি তোমাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই, এইরকম একটা গ্রাফ। তো তো এইরকম একটা গ্রাফ মনে করো, তাহলে প্রথমে কি হবে, একটা আমরা কঠিন থেকে শুরু করি, প্রথমে কঠিনের তাপমাত্রা বাড়বে, তারপর সেটা গলবে, তারপর আবার সেই তরলে পরিণত হয়ে সেই তরলে তাপমাত্রা বাড়বে,
তারপর সেই তরলটা কি হবে, স্ফুটনে সেই তরলটা কি হবে, গ্যাসে পরিণত হবে, তারপর সেই গ্যাসের তাপমাত্রা বাড়বে। তাহলে এই রকম করে কি করবে, কয়েক ধাপে তাপ গৃহীত হবে। তাহলে এই যে অংশটা, যখন কঠিনের তাপমাত্রা বাড়বে তখন এইখানে সূত্র হবে এম এল, অর্থাৎ ভর গুণন আপেক্ষিক সুপ্ত তাপ। সরি, এইখানে এম এল না, এইখানে সূত্রটা হবে এম এস ডেল থিটা। এইখানে সূত্রটা হবে কি, এইখানে যে গৃহীত তাপ, যেহেতু এখানে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এই অংশের সূত্র হবে কত, এম এস ডেল থিটা। অর্থাৎ যখন তাপমাত্রা বাড়বে তখন আমরা সূত্র ব্যবহার করবো এম এস ডেল থিটা, আর যেখানে তাপমাত্রা বাড়বে না সেখানে আমরা সূত্র ব্যবহার করব এম এল এফ। এল এফ বলতে বোঝায় সুপ্ত তাপ, গলনের সুপ্ত তাপ বা স্ফুটনের সুপ্ত তাপ। আবার এই অংশে আবার আমরা কি সূত্র ব্যবহার করব, এম এস ডেল থিটা, অর্থাৎ কি পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি পাইতেছে। আবার এই অংশে আমরা আবার সূত্র ব্যবহার করব এম এল, এফ না দিয়েই আমরা এল, তাহলে অর্থাৎ ভর গুণন আপেক্ষিক সুপ্ততাপ। অর্থাৎ এলটা হচ্ছে কি, 1 কেজির জন্য কি পরিমাণ সুপ্ততাপ প্রয়োজন, আর যদি এম কেজি হয় তাহলে এটা। তাহলে এইরকম একটা অংশের এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা অঙ্কটা করতে পারবো। এখন যদি এই প্রবলেমটা আমরা বোঝার চেষ্টা করি, তাহলে এখানে কি হবে, বরফ। তাহলে আমরা ধরে নেই, তাহলে বরফের তাপমাত্রা ছিল কি, আমি আগেই বুঝাইছি, বরফ 0 ডিগ্রির বরফ নিয়েই কাজ করা হয়েছে। তাহলে প্রথমে কি হবে, 0 ডিগ্রির বরফ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত গলবে, ঠিক আছে, তারপর সেই বরফের তাপমাত্রা বাড়বে, ঠিক আছে। তাহলে বরফ ছিল 0 ডিগ্রি, তাহলে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হবে। আর এইখানে মনে করো পানির তাপমাত্রা ছিল কত, 30 ডিগ্রি, পানির তাপমাত্রা ছিল 30 ডিগ্রি। তাহলে এই যে পানির তাপমাত্রাটা এখান থেকে আস্তে আস্তে কমতে থাকবে, পানি 30 ডিগ্রি থেকে 29, 28, 27, 26, 25 এরকম কমতে থাকবে। আর ওই তাপমাত্রাটা এই বরফ গ্রহণ করবে, ঠিক আছে, গ্রহণ করে সেই বরফটা প্রথমে গলবে। তারপর ততক্ষণে যদি পানিটা 0 ডিগ্রি হয় তাহলে তো আর নাই, কিন্তু যদি তারপরও পানির তাপমাত্রা বেশি থাকে তারপর সেই তাপ গ্রহণ করে ফার্দার এই পানির তাপমাত্রা 0 ডিগ্রি থেকে বাড়বে। তাহলে আমরা ধরে নেই যে পানির তাপমাত্রা কমতে কমতে কি হবে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছাবে, এই থিটা তাপমাত্রায় পৌঁছাবে। থিটা তাপমাত্রায় পানির তাপমাত্রা কমতে কমতে কোথায় আসবে, থিটাতে আসবে। আর এই সে তাপ ত্যাগ করে 30 থেকে থিটাতে আসবে। আর এই যে তাপ ত্যাগ করলো সে, তাহলে এম এস কি পরিমাণ তাপ ত্যাগ করলো, ডেল থিটার মান হচ্ছে কি 30 মাইনাস থিটা, এই পরিমাণ তাপ সে ত্যাগ করলো। তাহলে এই তাপটা গ্রহণ করবে এই বরফ, এই তাপটা বরফটুকু এই তাপ গ্রহণ করার জন্য করে কি করে, প্রথমে গলবে, তারপর যদি আরো এক্সট্রা তাপ থাকে তাহলে সেটার জন্য তার তাপমাত্রা কি হবে, আবার বাড়বে, বাড়তে বাড়তে এই জায়গায় যখন দুইজনের তাপ কি হবে, সমান হবে, তখন তাপের আদান প্রদান কি হবে, তখন তাপের আদান প্রদান বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। দুইটার তাপ সমান হওয়া পর্যন্ত তাপের আদান প্রদান কি হবে, চলতে থাকবে, ঠিক আছে। তো এখন আমরা আস্তে আস্তে অঙ্কে যাই। বলছে যে বরফের তাপমাত্রা 0 ডিগ্রি ধরে নেই আমরা, আর বরফের ভর m1 সমান, বরফের ভরটা আছে m1 সমান 100 গ্রাম সমান 0.1 কেজি, আর 1 লিটার পানির ভর m2, পানির ভরটা আছে 1 কেজি, আর পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন। এখন দেখো, বরফটুকু গলতে এবং বরফ গলা পানির চূড়ান্ত তাপমাত্রায় পৌঁছাতে যে তাপের প্রয়োজন হবে সেই তাপটুকু 1 কেজি পানি সরবরাহ করবে, ঠিক আছে। ধরা যাক পানির চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে টি, অর্থাৎ আমি যেটাকে থিটা ধরছি আর কি, অর্থাৎ এর তাপমাত্রা বাড়বে ও কমতে 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 থিটা হবে, এরা এখানে টি ধরছে, ঠিক আছে। সেই তাপমাত্রাটা হবে কি, টি। তাহলে বরফ যে পরিমাণ তাপ গ্রহণ করবে সেগুলো হলো, তাহলে বরফ প্রথমে গলবে, তো গলার জন্য বরফের প্রয়োজনীয় তাপ হবে m1l, ঠিক আছে, m1l। আর বরফ যখন গলবে, গলে কি 0 ডিগ্রির পানি হবে, তো সেই 0 ডিগ্রির পানি থেকে সেই পানিটা টি পর্যন্ত যাবে, তার জন্য গৃহীত তাপ হচ্ছে কি বরফের ভর ইন্টু বরফের আপেক্ষিক তাপ। সরি, এখন কিন্তু বরফ আর নাই, এখন পানি হয়ে গেছে, পানির আপেক্ষিক তাপ ইন্টু তাপমাত্রার পার্থক্য, তাহলে ছিল 0 হয়েছে কত, টি, ঠিক আছে। এরপর এই তাপগুলো কে সরবরাহ করবে, পানি সরবরাহ করবে। কতক্ষণ পর্যন্ত সরবরাহ করবে, যতক্ষণ না সে 30 থেকে কি টিতে আসে। তাহলে এই তাপগুলো সরবরাহ করবে বাকি m2 পরিমাণ পানি, কাজেই তার তাপমাত্রা কমে যাবে, অর্থাৎ সে তাপমাত্রা কমতে গিয়ে কি পরিমাণ তাপ সরবরাহ করবে, অর্থাৎ এটা তাপ হচ্ছে বর্জিত তাপ, এটাকে আমরা বলতেছি, এই দুইটাই মিলে হচ্ছে কি গৃহীত তাপ, আর এটা হবে তার
বর্জিত তাপ কি হবে, M2 পানির ভর ইন্টু পানির আপেক্ষিক তাপ ইন্টু পানির তাপমাত্রার পরিবর্তন। তো পানির তাপমাত্রার পরিবর্তনটা কি ছিল, পানি ছিল 30, হইল কত টি। আমরা সবসময় ডেল থিটা বড় মান থেকে ছোট মান বিয়োগ করবো। এখানে যেহেতু আগের তাপমাত্রাটা ছোট ছিল, পরের তাপমাত্রাটা বেশি, এই জন্য বেশি থেকে কম বিয়োগ করছি। আর এখানে যেহেতু আগের তাপমাত্রাটাই বেশি, পরেরটাই কম, আমরা এখানে যেহেতু জাস্ট পার্থক্য বের করবো, এই জন্য দুই তাপমাত্রা, আগে কত ছিল পরে কত ছিল, এর যে ডিফারেন্স, অর্থাৎ সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবো। ঠিক আছে, এই জন্য এখানে 30 মাইনাস টি। অনেকে বলতে পারো তাহলে ওইখানে তো আগেরটা থেকে পরেরটা থেকে আগেরটা বাদ দিয়েছি, তাহলে এখানেও টি মাইনাস 30 হওয়া দরকার না। এখানে আমরা আপেক্ষিক মান নিব, জাস্ট ডিফারেন্সটা নিব। ঠিক আছে, জাস্ট ডিফারেন্স, তাপমাত্রা কতটুকু বাড়লো বা কমলো, শুধু মানটা নিব, বাড়ছে কি কমছে ওটা থেকে তো আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে তাপ গ্রহণ হচ্ছে না বর্জন হচ্ছে। তো এই দুইটা তাপ সমান হইতে হবে। তার মানে এই বরফ যে দুই ধাপে তাপ গ্রহণ করলো, এই তাপ গ্রহণ করলো আর এই তাপ গ্রহণ করলো, এই দুইটা তাপ কি হইতে হবে, পানির যে বর্জিত তাপ আছে সেটির সমান হইতে হবে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি, অর্থাৎ গৃহীত তাপ সমান বর্জিত তাপ। এটা হচ্ছে কি গৃহীত তাপ এই দুইটা, আর এটা হচ্ছে বর্জিত তাপ। তো এটা হচ্ছে ক্যালোরিমিতির মূল নীতি, গৃহীত তাপ সমান বর্জিত তাপ হইতে হবে। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি করব, টি এর মান বের করব। তো টি ক্যালকুলেশন করা এখানে ইজি, সবগুলো টিকে একদিকে নিয়ে আসছে। তো এটা এটা এমন কোনো কঠিন জিনিস না, এইখানে জাস্ট এটাকে ভেঙ্গে দিয়েছে। M2S 30 M2S মাইনাস M2S, আর এখানে কি টি। তাহলে এইটাকে যদি এদের পাশে নিয়ে আসো, তাহলে কি হবে, M1L প্লাস M2S, আমরা যেহেতু টি এর মান বের করবো, এইটাকে ওইদিকে M1L কে ওইদিকে নিয়ে গেছে মাইনাস। ঠিক আছে, ওইদিকে নিয়ে গেছে M1L কে, আর টি যেটাতে এখানে টি আছে আর এখানে টি আছে, এই দুইটাকে একসাথে নিয়ে আসছে। ঠিক আছে, M1ST প্লাস M2ST, আর ইজ ইকুয়াল টু এই জিনিসের সাথে এটা বিয়োগ করছে, এখানে যেহেতু টি নাই, তাহলে 30 M2S মাইনাস M1L। এরপর এখান থেকে টি কমন নিছে, টি যদি কমন নেয় তাহলে কি থাকবে এখানে, M1S, ATS যদি কমন নেই তাহলে M1 প্লাস M2 সমান 30 M2S মাইনাস M1L। পরবর্তীতে এই জিনিসটাকে এখানে এনে ভাগ করে দিছে, তাহলে টি এর মান আসছে। ঠিক আছে, তো এইভাবে এরপর মানগুলো বসিয়ে দিয়ে টি এর মান হিসাব করছে 20 ডিগ্রি। তার মানে এটা ফাইনালি কত হবে, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছাবে। অর্থাৎ এই 30 থেকে 20 আস্তে আস্তে যে তাপ ত্যাগ করবে, সেই তাপ দিয়ে এই সমস্ত বরফ কি হবে, গলবে, গলার পর আবার 0 থেকে 20 আসবে। তার কারণ হচ্ছে এখানে পানির পরিমাণ আছে বেশি, পানি আছে প্রায় 1 লিটার, আর বরফ মাত্র কি 100 গ্রাম, তাই না, প্রায় 1000 গ্রামে 1 লিটার হয়, এই জন্যই। আবার একইভাবে, হ্যাঁ এইটাই কারণ আর কি। যদি কি হইতো, পানির পরিমাণ কম হইতো, বরফই বেশি হইতো, সেক্ষেত্রে দেখা দিত যে বরফ গলতোই না। সেক্ষেত্রে দুই ধাপে, আরো ধাপে ধাপে অঙ্কটা আগাইতে হইতো, যে বরফ গলবে কি গলবে না সেটা চেক করে নিতে হইতো। আচ্ছা, যাই হোক, এখন দেখো 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 2 লিটার পানিতে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 লিটার পানি যোগ করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে। তাহলে এখানে দুইটাই কিন্তু পানি, তাহলে কি হবে, আমরা যদি এখানে দুইটাই কি করবে, একজন পানি গ্রহণ করবে, তো দুইটাই যেহেতু পানি, তো আমরা ধরে নেই যে আমরা মাঝখান থেকে শুরু করি, পানির এইটা হচ্ছে পানি। তাহলে এখানে মানে কত ছিল, মানে প্রথমে 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, হাই তাপমাত্রার 75 ডিগ্রির পানি ছিল, আর এখানে লোয়ার ডিগ্রিতে কত ছিল, 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি। তাহলে এই 20 থেকে আস্তে আস্তে বাড়বে, আর 75 থেকে আস্তে আস্তে কমে কোনো এক জায়গায় তাদের তাপমাত্রা কি হবে, সমান হবে। সেটা যদি টি হয়, তাহলে এটার তাপমাত্রা কত হবে, এ 75 থেকে টিতে আসবে, আর এ 20 থেকে টিতে যাবে। তাহলে এই 20 থেকে টিতে যাওয়ার জন্য এর গৃহীত তাপ কত, MS ডেল থিটা, তাহলে এর ভর। ঠিক আছে, এটা আছে প্রথম পানি, এইটা আছে দ্বিতীয় পাত্রের পানি, মানে তাপমাত্রাটা হিসাব করতেছি। তাহলে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিটা হচ্ছে কত, 2 লিটার। তাহলে এখান থেকে আমরা কি করতে পারবো, তাহলে এই যে এইটা হবে, তাহলে
M1 S এর 75 থেকে টি, অর্থাৎ ও কত প্রথমটার জন্য হিসাব করছে 75 থেকে কি টিতে আসবে, তাহলে তার ভর হচ্ছে কত M1 আপেক্ষিক তাপ S, আর তাপমাত্রার পরিবর্তনটা হবে কত 75 মাইনাস টি। এটা হচ্ছে তোমার কি বর্জিত তাপ, এটা হচ্ছে ত্যাগকৃত যে পানিটা আছে। তোমার 2 লিটার পানি কি করবে, এই তাপটা কয় লিটার, 2 লিটার, হ্যাঁ 75 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 2 লিটার পানি, তাহলে এই 2 লিটার পানি তাপ তাপ ত্যাগ করবে, তাহলে এই টুটা হচ্ছে M1 এর মান, ঠিক আছে। আর এই যে 1 লিটার পানি আছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার, এ কি করবে, তাপ গ্রহণ করবে, তাহলে এর জন্য গৃহীত তাপটা কত হবে, M2S, এ 20 থেকে টিতে গেছে, তাহলে টি মাইনাস 20 হবে, ঠিক আছে। তাহলে এই দুইটা কিন্তু এই গৃহীত তাপ এবং বর্জিত তাপ অবশ্যই অবশ্যই কি হইতে হবে, সমান হইতে হবে, ঠিক আছে। এই যে গৃহীত তাপ সমান বর্জিত তাপ, তাহলে এখানে আমরা এটাকে Q1 লিখতে পারি, এটা গৃহীত তাপ, এটা হচ্ছে গৃহীত তাপ Q2। তাহলে ক্যালোরিমিটারের মূল নীতি আছে গৃহীত তাপ সমান কি হবে, বর্জিত তাপ, বর্জিত তাপ সমান গৃহীত তাপ, তাহলে এই দুইটা সমান, তাহলে এখানে সবগুলোরই মান জানা, শুধু টিটাই অজানা, তাহলে টি এখান থেকে ক্যালকুলেট করা যাবে, ঠিক আছে। ওকে, এখন দেখো তারপর বলছে যে 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত 10 গ্রাম ভরের এক টুকরা লোহা একটা পাত্রে রাখা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো, পানির তাপমাত্রা কত হবে। তাহলে এখানেও তাই, আমরা প্রথমে একটা আঁকবো এরকম করে, এখানে যেহেতু বরফ টরফ কিছু নাই, ওগুলো গলা সুপ্ত তাপের কোনো কাহিনী নাই, তো কার তাপমাত্রা 120, তাহলে এ হচ্ছে 120 ডিগ্রি সেন্টিগ্রেড, আর পানিটা হচ্ছে কত 30 ডিগ্রি, তাহলে এই 30 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে তাপমাত্রা, আর এই 120 থেকে কমতে থাকে, কমতে কমতে কোনো এক জায়গায় গিয়ে কি হবে, সমান হবে। তাহলে তাহলে এখন থেকে আমরা এখান থেকে তাহলে বরফ, তাহলে লোহার যে বর্জিত তাপ, তাহলে লোহার বর্জিত তাপটা হবে কত, লোহার ভর এমই, লোহার কি আপেক্ষিক তাপ, আর এখানে লোহার তাপমাত্রা ডিফারেন্স, তাহলে কত হবে 120 মাইনাস টি, এটা হচ্ছে তোমার বর্জিত তাপ, ঠিক আছে। তাহলে লোহার বর্জিত তাপ হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। আর পানি কি করবে, 30 থেকে টি পর্যন্ত যাবে, তাহলে পানির জন্য গৃহীত তাপ কত হবে, পানির ভর, পানির আপেক্ষিক তাপ, আর পানির তাপমাত্রা ডিফারেন্স আছে কত, টি মাইনাস 30, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। ওকে, এখন এই মানগুলো যদি আমরা বসিয়ে দেই, এখানে লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে, পানির আপেক্ষিক তাপ দেওয়া আছে, দেওয়া নাই আসলে, পানির আপেক্ষিক তাপ 4200, এটা মুখস্থ রাখতে হবে। পানির আপেক্ষিক তাপ কত, 4200 জুল পার কেজি পার কেলভিন, আর লোহার ক্ষেত্রে হচ্ছে 450, লোহার ক্ষেত্রে এটা হচ্ছে কত, মাত্র 450 জুল পার কেজি পার কেলভিন। সাধারণত পানিরটা দেওয়া থাকে না পরীক্ষায়, কিন্তু লোহা তামা এগুলো যখন আসে তখন পরীক্ষায় জেনারেলি দেওয়া থাকে। পানিটা অবশ্যই অবশ্যই মুখস্থ রাখতে হবে, আর অন্যগুলো মুখস্থ রাখতে পারলে ভালো, না পারলে কিছু করার নেই। তো পানির জন্য হবে 450, সরি লোহার জন্য 450, লোহার আপেক্ষিক তাপ, অর্থাৎ 1 কেজি লোহার তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে মাত্র 450 ডিগ্রি লাগবে। আমরা জানি যে লোহা তাড়াতাড়ি উত্তপ্ত হয়। এরপর এই মানগুলো এই ইকুয়েশনে বসাই দিলেই কি হবে, টি এর মান হিসাব করা যাবে। এটা কঠিন না, ইজি ছিল, ঠিক আছে। ওকে, এরপর হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের উপর চাপের প্রভাব। তো ইফেক্ট অফ প্রেসার অন মেল্টিং পয়েন্ট অ্যান্ড বয়েলিং পয়েন্ট। চাপ দেওয়া হলে পদার্থের গলনাঙ্ক কমে যায়, চাপ দেওয়া হলে পদার্থের গলনাঙ্ক কমে যায়, তাই 2 টুকরা বরফকে চাপ দিয়ে 1 টুকরা বরফে পরিণত করে ফেলা যায়। তাহলে চাপ যদি বেশি হয় তাহলে তার গলনাঙ্কটা কমে যায়, অর্থাৎ বেশি চাপে সে কম তাপমাত্রায় গলে। বরফের যেখানে চাপ পড়েছে সেখানে গলনাঙ্ক কমে যায় বলে বরফের তাপমাত্রাতেই সেখানকার বরফ গলে যায়। চাপ সরিয়ে নিলে গলনাঙ্ক আগের মান ফিরে পায়, তখন গলে যাওয়া পানি আবার বরফে পরিণত হয়ে একটা বরফখণ্ডে পরিণত হয়। একটা বরফের উপর একটা তার ও তারের দুই পাশে 2টি ওজন ঝুলিয়ে দিলে মনে হবে তারটি বরফকে কেটে টুকরো করে ফেলেছে, কিন্তু বরফটি পরীক্ষা করলে দেখা যাবে সেটি অখণ্ডই রয়ে গেছে, ঠিক আছে। তো তো বিষয়টা কি দাঁড়ালো, তাহলে গলনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যদি কোনো একটা বস্তুর উপর চাপ প্রয়োগ করা হয়, বস্তুর উপর যদি চাপ প্রয়োগ করা হয় তার গলনাঙ্কটা কমে যায়। বস্তুর উপর যদি আমরা কি করি,
চাপ প্রয়োগ করে তার গলনাঙ্ক, অর্থাৎ এই বস্তুর উপর যদি আমরা কি করি, এখানে চাপ প্রয়োগ করা হয়, ঠিক আছে, তাহলে এই জায়গার গলনাঙ্কটা কমে যাবে। অর্থাৎ আগে যেখানে সে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলে গিয়েছিল, এখানে সে কি হবে, 0 ডিগ্রির চেয়ে কম তাপমাত্রাতেই গলে যাবে। ঠিক আছে, শুধুমাত্র যে জায়গায় চাপ প্রয়োগ করা হয়েছে সেই জায়গাতেই। ঠিক আছে, তাহলে এখন যদি একটা ওই যে তার এখানে ছবির মতো করছে, ছবির মতো যদি আমরা দেখি, তাহলে এখানে এই যে বরফের উপর একটা কি আছে, তার দেওয়া হয়েছে। ঠিক আছে, এই তার, তো এই তার কি করতেছে, বরফের উপর প্রেসার প্রয়োগ করতেছে, প্রেসার দিচ্ছে, লম্বভাবে যে বলটা প্রয়োগ করতেছে সেটাই হচ্ছে প্রেসার। তো ফলে তারের সংলগ্ন যে বরফটুকু আছে, এই বরফের গলনাঙ্ক কি হচ্ছে, কমে যাচ্ছে। এবং বাই দ্য ওয়ে এখানে ধরে নিতে হবে এই অ্যাটমসফিয়ারের তাপমাত্রা 0 ডিগ্রির চেয়ে কম, এই অ্যাটমসফিয়ারের তাপমাত্রা, এই আশেপাশের তাপমাত্রা 0 ডিগ্রির চেয়ে কম আছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে 0 ডিগ্রি কম তাপমাত্রাতেই এই তার সংলগ্ন বরফটুকু গলে যাবে, পানিতে পরিণত হবে, ফলে তার নিচে নেমে যাবে। ঠিক আছে, তার যখন নিচে নেমে যাবে তখন তারের উপরের অংশটা তো পানি, কিন্তু উপরের অংশে কি নাই, কোনো ধরনের উপরের অংশে চাপ নাই, চাপ কমে গেছে। চাপ কমে যাওয়ার ফলে বরফের গলনাঙ্ক আবার বেড়ে গেছে, বরফের গলনাঙ্ক আবার বেড়ে গেছে। অর্থাৎ তো ফলে কি হবে, তাপমাত্রা তো মনে করো -2 ডিগ্রি আছে, এই চাপের ফলে জিরোতে না গেলে, জিরোর পরিবর্তে সে কি করে ওয়ানেই, মানে মানে এই অ্যাটমসফিয়ার তাপমাত্রা -1 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে বরফ এখানে কি গলবে না। কিন্তু যখন এই তারটা কি করতেছে, প্রেসার দিচ্ছে, তখন বরফের গলনাঙ্ক কমে যাচ্ছে, ফলে -1 ডিগ্রিতেই বরফটা গলে যাচ্ছে। ফলে তার কি হবে, গলে নিচে নেমে যাবে। এবং তার যখন নিচে নামবে তখন তার উপরের অংশ তো পানি, সেই পানির তাপমাত্রা কত, -1 ডিগ্রি। সেই পানির উপর চাপ আছে, চাপ নাই, তাহলে -1 ডিগ্রিতে পানি কি হবে, বরফ হয়ে যাবে। এই জন্য এটা কি হয়ে যাবে, আবার উপরের অংশটা বড় হবে। তো তার এইভাবে কি করবে, তাহলে তার কি করবে, তার নিচের অংশে চাপ প্রয়োগ করবে আর তার গলনাঙ্কটা কমাই দিবে, কমাই দিয়ে দিয়ে সে কি করবে, পানি বানাবে আর নিচে নামবে। আর উপরের পানি কি হবে, আবার উপরের পানির উপর চাপ কমে যাওয়ার ফলে তার গলনাঙ্ক -1 থেকে আবার 0, নর্মাল যেটা ছিল সেটা, ফলে সে কি হয়ে যাবে, বরফে পরিণত হয়ে যাবে। তার কারণ অ্যাকচুয়ালি তাপমাত্রাটা তো কত, -1 ডিগ্রি, তো -1 ডিগ্রিতে তো পানি বরফই হবে। যখন চাপ পড়তেছে তখন শুধুমাত্র কি বরফ -1এই কি হচ্ছে, গলে যাচ্ছে। ঠিক আছে, তো এই জন্য কি হবে, তারটা আস্তে আস্তে বরফ ছিদ্র করে নিচে নেমে যাবে, কিন্তু বরফ বরফই থেকে যাবে, বরফ কেটে দুই ভাগ হবে না। তার কারণ ওই পানি আবার কি হয়েছে, জমে বরফ হয়ে গেছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি কোনো জিনিস গলার ক্ষেত্রে, কিন্তু ফুটনের ক্ষেত্রে আবার ঘটনাটা উল্টা। আমরা এর আগে পড়িয়েছিলাম যে এখানে চাপ প্রয়োগ করলে আবার স্ফুটনাঙ্ক কি হয়, বেড়ে যায়। তো চাপের কারণে স্ফুটনাঙ্কের পরিবর্তন হয়, চাপ কম হলে স্ফুটনাঙ্ক কমে যায়। এখানে আবার ঘটনা কি উল্টা, ওইখানে হচ্ছে কি চাপ বেড়ে গেলে গলনাঙ্ক কমে যায়, তাই না? এই যে চাপ যদি বেড়ে যায়, চাপ বেড়ে গেলে গলনাঙ্ক কমে। আর এইখানে আবার কি স্ফুটনের ক্ষেত্রে আবার ঘটনাটা উল্টা ঘটে, যে চাপ বেড়ে গেলে, চাপ যদি কমে যায় তাহলে স্ফুটনাঙ্ক কমে যায়। ওখানে চাপ বাড়লে স্ফুটনাঙ্ক কমে, আর এখানে চাপ কম হলে স্ফুটনাঙ্ক কমে। ঠিক আছে, আবার যদি চাপ বেশি হয় তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এজন্য যারা পর্বতারোহণ করে অনেক উচ্চতায়, তাদের রান্না করতে বেশি সময় লাগে। অনেক উচ্চতায় যায়, তাদের রান্না করতে বেশি সময় নেয়। কেন? তার কারণ ওইখানে কি 100 ডিগ্রির চেয়ে কম তাপমাত্রাতেই পানি ফোটা শুরু করে। যেটা আমি উদাহরণ দিয়ে বলছিলাম যে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে যে পানি ফোটা শুরু করে, তার মানে পানির তাপমাত্রা তো 70-এর চেয়ে বেশি হবে না। কারণ আমরা জানি যে স্ফুটনাঙ্কে সমস্ত পদার্থ বাষ্প পরিণত না হওয়া পর্যন্ত তাপমাত্রা বাড়ে না। তাহলে যে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি রান্না তাড়াতাড়ি হবে? হবে না। ওখানে চাপ কম, তাই স্ফুটনাঙ্কটাও কম। তো বাতাসের চাপ কম বলে সেখানে পানি তুলনামূলকভাবে কম তাপমাত্রায় ফুটতে থাকে, তাই তাপমাত্রা বাড়ানো যায় না। সেজন্য রান্না করতে বেশি সময় লাগে। একই কারণে প্রেসার কুকার তৈরি হয়েছে। এটি আসলে নিশ্ছিদ্র একটি পাত্র, তাই রান্না করার সময় কি হয়, বাষ্প আবদ্ধ হয়ে চাপ বাড়িয়ে দেয় এবং চাপ বাড়ার ফলে পানির স্ফুটনাঙ্ক বেড়ে যায় বলে বেশি তাপমাত্রায় পানি ফুটতে থাকে। তাহলে পানি কি হয়, তখন চাপ যখন বেড়ে যায় তখন পানির স্ফুটনাঙ্কটাও বেড়ে যায়। অর্থাৎ পানির তাপমাত্রা 100 ডিগ্রিতে সে বরফ বাষ্প না হয়ে এবার 110-15তে বাষ্প হয়। তাহলে প্রেসার কুকারের ভিতরে যে পদার্থটা আছে, আলু হোক বা ডাল হোক, চাল হোক,
সেটা বেশি তাপমাত্রা পাচ্ছে, ফলে সে তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো তাপমাত্রা বেশি বলে রান্নাও তাড়াতাড়ি করা যায়। গ্যাসকে চাপ দিলে তার গলনাঙ্ক বেড়ে যায়, তাই খুব বেশি শীতল না করেই চাপ বাড়িয়ে গ্যাসকে তরল করা যায়। ঠিক আছে, তাহলে কোনো জিনিসকে যদি, তো গ্যাসের ক্ষেত্রে দেখলাম আমরা চাপ যদি চাপ দেওয়া হয় তাহলে তার গলনাঙ্কটা কি হবে, বেড়ে যাবে। বেশি তাপমাত্রায় সে কি হবে, গলবে। গলনাঙ্কের ক্ষেত্রে তো চাপ দিলে গলনাঙ্ক বেড়ে যাবে, আর স্ফুটনাঙ্কের ক্ষেত্রে উল্টাটা। ঠিক আছে, তো গ্যাসকে যদি, ও সরি, গ্যাসের কথাই বলা হচ্ছে, হ্যাঁ, গ্যাসকে যদি চাপ দেওয়া হয় তাহলে তার গলনাঙ্ক বেড়ে যায়। এই জন্য গ্যাসকে যদি আমরা শীতল না করে তার চাপটাকে কি করে দেই, বাড়ায় দেই, তাহলে গলনাঙ্ক কি হবে, বেশি হয়ে যাবে। ফলে সেটা তরলে, গ্যাস থেকে কি হয়ে যাবে, তরলে পরিণত হয়ে যাবে। ঠিক আছে, তো উদাহরণ হিসেবে মনে করো যে আমাদের রুমের টেম্পারেচার মনে করো কত, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে একটা গ্যাস 25 ডিগ্রি সেন্টিগ্রেড, মনে করো অক্সিজেন। অক্সিজেন কি করে, অক্সিজেনের গলনাঙ্ক ধরে নাও, অক্সিজেনের গলনাঙ্ক কত, 10 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন তরল থাকে। 10-এর চেয়ে যদি বেশি হয় তাহলে সেটা কি হয়ে যায়, বাষ্প হয়। ঠিক আছে, অক্সিজেন 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, ওটা তো স্ফুটনাঙ্ক হয়ে গেল। 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অক্সিজেন তরল হয়। 10-এর চেয়ে যদি কম তাপমাত্রা হয়, হ্যাঁ, 10-এর চেয়ে যদি কম তাপমাত্রা হয় তাহলে সেটা কঠিন হয়ে যাবে। ঠিক আছে, অক্সিজেনের গলনাঙ্ক 10 ডিগ্রি মানে কি, 10-এর চেয়ে যদি কম হয় তাহলে সেটা কঠিন হবে, 10-এর চেয়ে বেশিতে সেটা তরল থাকবে। ওকে, এখন দেখো, তাহলে যদি আমরা চাপ প্রয়োগ করি, চাপ প্রয়োগ করলে গলনাঙ্কটা বেড়ে যাবে। তার মানে এবার বাষ্প, সে 10-এ তরল না হয়, এবার তরল হবে কোথায়, 25-এ। ঠিক আছে, 10-এ তরল না হয় কিসে, 25 তরল হবে। তার মানে কি, এবার রুমের টেম্পারেচারেই সে কি হবে, তরল হিসেবে থাকবে। ঠিক আছে, এবার রুম টেম্পারেচারেই সে তরল হিসেবে থাকবে। এই জন্য কোনো গ্যাসকে শীতল না করে শুধুমাত্র যদি চাপ বাড়ায় দেওয়া হয় তাহলে কি, এই গ্যাস তরল হয়ে যায়। তখন অবশ্য অনেক তাপের সৃষ্টি হয়, সেই তাপকে আবার সরিয়ে নিতে হয়। অর্থাৎ চাপ প্রয়োগ করলে সেখান থেকে তাপ বের হয়ে যায়। এই তাপটা বের, মানে এখানে কাহিনী হচ্ছে অন্যরকম। যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে ওই পদার্থ থেকে তাপটা বের হয়ে যায়। তো তাপ যদি বের হয়ে যায় তখন তো তার ওই কণাগুলোর মধ্যেকার কি গতিশক্তি কমে যায়, ফলে সে গ্যাস থেকে কি হয়, তরলে পরিণত হয়। এটা হচ্ছে বাস্তবতা। ঠিক আছে, বাস্তবতাটা হচ্ছে এখানে গ্যাস আছে, এই গ্যাসের মধ্যে যদি আমরা প্রচুর পরিমাণে চাপ প্রয়োগ করি তাহলে কণাগুলোর অভ্যন্তরীণ শক্তি কি হয়ে যায়, কমে যায়। ওই অভ্যন্তরীণ শক্তিটা কি বাইরে বের হয়ে আসে, তাপ আকারে বাইরে বের হয়ে আসে। ফলে অভ্যন্তরীণ শক্তি যখন কমে যায়, কমতে কমতে এমন একটা পর্যায়ে পৌঁছায় যে সেটা কি হয়ে যায়, তরলে পরিণত হয়। আমরা তো জানি যে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের ফলেই বিভিন্ন অবস্থার তৈরি হয়। ঠিক আছে, মানে এখানে কিছু প্রশ্ন আছে যে একটি কাচের পাত্রে পারদ রেখে উত্তপ্ত করা হলে প্রথমে পারদের উচ্চতা কমে তারপর বাড়ে কেন? তার কারণটা হচ্ছে যখন তাপ দেওয়া হবে কাচের পাত্রে, তো প্রথমে তাপ কে গ্রহণ করবে, প্রথমে তো কাচের পাত্র তাপ গ্রহণ করবে, কাচের পাত্রের আয়তন বেড়ে যাবে। ফলে পারদ কি হবে, পারদের তুলনায় কাচের পাত্রটাই বেশি বৃদ্ধি পাবে, যেহেতু প্রথমে কাচের পাত্রটাই তাপ গ্রহণ করবে। এই জন্য কাচের পাত্রটা প্রথমে প্রসারিত হবে, পারদ তুলনামূলকভাবে কম প্রসারিত হবে। ফলে কি হবে, যেহেতু প্রসারিত হয়েছে পাত্র, তাহলে স্বাভাবিকভাবেই কি হবে, পাত্রের আয়তন বেড়ে গেলে পারদের হাইট কি হবে, নিচে নেমে যাবে। এটা তো আমরা জানি, পারদের হাইট নিচে নেমে যাবে। এরপর ফার্দার যখন আরো তাপ দেওয়া হবে তখন সেই তাপ কাছ থেকে কোথায় যাবে, পারদে যাবে। আর আমরা জানি পারদের যে প্রসারণাঙ্ক সেটা কাছের চেয়ে অনেক বেশি। ফলে পারদ এবার অনেক বেশি প্রসারিত হয়ে কি হবে, আগের যে হাইট আছে সেই হাইটকেও কি করবে, অতিক্রম করে ফেলবে। তো প্রথমে কমে যাওয়ার কারণটা হচ্ছে প্রথমে পাত্রের প্রসারণ। ঠিক আছে, প্রথমে পাত্রের প্রসারণ, আর কঠিন পদার্থের প্রসারণ কম হয়। এই জন্য কাচের একটা কাচের একটুখানি প্রসারণ হয়, কাচ আর প্রসারিত হবে না, কিন্তু তরলটা কি পারদ প্রসারিত হইতেই থাকবে, হইতে হইতে সে কি করবে, অনেক বেশি উচ্চতায় উঠে যাবে। ঠিক আছে, এই কারণেই কি হবে, প্রথমে কি হবে, উচ্চতাটা কমে যাবে, পরে বাড়তে থাকবে। ঠিক আছে, মহাশূন্যে যেখানে কোনো অণু পরমাণু নেই সেখানে কি তাপমাত্রার অস্তিত্ব আছে কিনা?
তো সেখানে তাপমাত্রার অস্তিত্ব থাকবে কি করি, তার কারণ তাপমাত্রা জিনিসটাই হচ্ছে কি অণু পরমাণুর অভ্যন্তরীণ গতিশক্তি। অণু এবং পরমাণুর অভ্যন্তরীণ গতিশক্তিটাই হচ্ছে কি তাপমাত্রা। যেখানে অণু পরমাণু নাই তাহলে সেখানে তাপটাকে কে ধরে রাখবে? ঠিক আছে, তাপটাকে ধরে রাখে অণু পরমাণুগুলো, তাদের গতিশক্তি হিসাবে তাপকে ধরে রাখে। ঠিক আছে, এখন ওইখানে তো তাপ ধরে রাখার মতো কিছু নাই, তাহলে সেখানে তাপমাত্রার কোনো অস্তিত্ব নাই। ঠিক আছে, অনেক ভিড়ের ভেতর ভ্যাপসা গরম থেকে খোলা জায়গায় এলে শীতল অনুভব করি কেন? তো এটা আমরা আলোচনা করেছিলাম যে অনেক ভ্যাপসা গরম হলে গা ঘেমে যায়। ঠিক আছে, গায়ের মধ্যে ঘাম থাকে। তো যখন আমরা খোলামেলা জায়গায় আসি তখন এই ঘামগুলো কি হয়, শুকিয়ে যায়। এই শুকিয়ে যাওয়ার কারণে ফলে তাদের, আমরা জানি যে একটা জিনিস যখন তরল থেকে বাষ্পে পরিণত হয় তখন তার সুপ্ত তাপ প্রয়োজন হয়। তাহলে এই সুপ্ত তাপটা সে, অর্থাৎ তার কণাগুলোর যে বন্ধনটা, তরল পদার্থে বন্ধন বেশি থাকে, গ্যাস পরিণত হইতে হলে বন্ধন শক্তিটা কমে যেতে হয়। তাহলে এই যে কমা, এটা এটা এই আকর্ষণ শক্তির বিরুদ্ধে কাজ করার জন্য তার কি দরকার, তাপের প্রয়োজন। এই তাপটা এই ঘামগুলো কোথা থেকে নেয়? কিছুটা শরীর থেকে নেয়, কিছুটা আশেপাশের বাতাস থেকে নেয়। শরীর থেকেই বেশি নেয়, এই জন্য শরীরটা কি হয়, ঠান্ডা অনুভব হয়। তাহলে শরীর থেকে তাপ কে গ্রহণ করে? ঘামগুলো গ্রহণ করে, গ্রহণ করে বাষ্পে পরিণত হয়। তাহলে এটাকে বাষ্পন, এই প্রক্রিয়াটার নাম কি? বাষ্পায়ন। ঠিক আছে, এই বাষ্পায়ন প্রক্রিয়ার কারণে ঘাম কি করে, শরীর থেকে সুপ্ত তাপ গ্রহণ করে। এই সুপ্ত তাপ গ্রহণ করার ফলে শরীরের তাপমাত্রা কমে যায়, ফলে আমরা শীতল অনুভব করি। ঠিক আছে, এরপর বলছে কাঁচের গ্লাসের পানিতে বরফ দিলে গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমে কেন? তো এরকম একটা কাঁচের গ্লাস যদি থাকে তাহলে আমরা এখানে কি করি, যদি এই গ্লাসের বাইরের দিকে যদি আমরা বরফ দেই বা ঠান্ডা পানি দেই, বরফ বা ঠান্ডা পানি যদি দেই, তাহলে এইখানে কি হয়, বাইরে কি করে, পানি জমে। ঠিক আছে, কিভাবে পানি, পানি কেন জমে? তার কারণটা হচ্ছে যে আমরা জানি বাতাসে আছে কি, জলীয় বাষ্প। বাতাসে আছে কি, জলীয় বাষ্প। তো এই জলীয় বাষ্পগুলো কি করে, এই বরফের যে ঠান্ডা গ্লাস আছে তার সংস্পর্শে যখন আসে তখন জলীয় বাষ্প কি করে, এই বরফ, এই ঠান্ডা গ্লাসকে কি করে, সুপ্ত তাপটা এবার ত্যাগ করে দেয়। যখন আমরা বাষ্পায়নের সময় সুপ্ত তাপ সে গ্রহণ করে, গ্রহণ করে পানিটা, ফোটা পানিটা বাষ্পে পরিণত হয়। আর এইখানে ঠিক উল্টা প্রক্রিয়াটা ঘটে, বাতাসের বাষ্পগুলো গ্লাসকে কি করে, গ্লাস যেহেতু ঠান্ডা, গ্লাসকে ওই সুপ্ত তাপটা দান করে দেয়। সুপ্ত তাপটা সে বের করে নেয় জলীয় বাষ্পের ভিতর থেকে। তো জলীয় বাষ্পের ভিতর থেকে যখন এই ঠান্ডা গ্লাসটা সুপ্ত তাপটাকে বের করে নেয় তখন সেই জলীয় বাষ্পটা কি হয়, পানিতে পরিণত হয়, এবং তখন সেই পানিটাই গ্লাসের মধ্যে ফোটায় ফোটায় পড়ে। অর্থাৎ বাষ্পায়নের ঠিক বিপরীত প্রক্রিয়াটা এইখানে ঘটে। ঠিক আছে, প্রেসার কুকারে কেন তাড়াতাড়ি রান্না করা হয় এটা একটু আগেই বললাম, এখানেই দেওয়া আছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে, তরলের ক্ষেত্রে যদি চাপ বাড়ানো হয়, গ্যাসের ক্ষেত্রে, ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে যদি স্ফুটনাঙ্কের ক্ষেত্রে, গলনাঙ্কের উপর চাপের একরকম প্রভাব আছে, স্ফুটনাঙ্কের উপর চাপের একরকম প্রভাব আছে। চাপ বাড়াইলে গলনাঙ্ক কমে যায়, কিন্তু চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বেড়ে যায়। এই জন্য প্রেসার কুকারে তোমার চাপ, যখন পানি বাষ্পে পরিণত হয় তখন চাপ আস্তে আস্তে বেড়ে যায়, যেহেতু এটা একটা এয়ার টাইট পাত্র। চাপ যত বাড়ে ভিতরের তরলের স্ফুটনাঙ্কটা তত বাড়তে থাকে। ফলে 100, সাধারণত পানির ক্ষেত্রে 100 ডিগ্রিতে পানিটা বাষ্পে পরিণত না হয়, 100 এর চেয়ে বেশি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে পরিণত হয়। প্রেসার যত বাড়ে স্ফুটনাঙ্কটা তত বাড়তে থাকে। ফলে রান্না করার জন্য যে জিনিসটা দেওয়া হয় সেটা কি করে, 100 ডিগ্রির চেয়ে অনেক বেশি তাপ পাওয়ার একটা সুযোগ তৈরি হয়, ফলে সেটা তাড়াতাড়ি তোমার সিদ্ধ হয়ে যায়। এরপর হচ্ছে বিজ্ঞানী সেলসিয়াস যে থার্মোমিটার প্রবর্তন করেছিলেন সেই থার্মোমিটারের বরফের গলনাঙ্ক ছিল 100 ডিগ্রি, আর পানির বাষ্পীভবন ছিল 0, মানে উল্টাটা ছিল। সেই থার্মোমিটারের কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট তাপমাত্রা সমান? ঠিক আছে, তো ওই স্কেলের ক্ষেত্রে, তাহলে ওটার ক্ষেত্রে কোথায় সমান হবে? ঠিক আছে, তো ওইটার জন্য যদি আমরা হিসাব করি, তো আমরা স্কেলটাকে, তাহলে প্রশ্নটি হচ্ছে বিজ্ঞানী সেলসিয়াস তার স্কেলে বরফের তাপমাত্রাটাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরেছিলেন এবং বাষ্পের তাপমাত্রাকে
ধরেছিলেন 0 ডিগ্রি। তো আমরা জেনারেলি যেটা জানি সেটা হচ্ছে কি তাপমাত্রায় বরফের তাপমাত্রা ছিল কি 0 ডিগ্রি, আর বাষ্পের তাপমাত্রা হচ্ছে কি 100 ডিগ্রি। এটা আমরা সবাই জানি, কিন্তু বিজ্ঞানী সেলসিয়াস যখন স্কেল আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম, সেলসিয়াস স্কেল, তখন তিনি এর উল্টোটা ধরেছিলেন। বাষ্পের তাপমাত্রাকেই তিনি 0 ধরেছিলেন, আর বরফের তাপমাত্রাকে তিনি ধরেছিলেন 100। তাহলে সেই স্কেল অনুযায়ী কোন তাপমাত্রায় ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডিগ্রি ফারেনহাইট স্কেলের তাপমাত্রা একই হবে। আমরা জানি যে বর্তমান যে স্কেল আছে সেখানে -40 ডিগ্রি সেন্টিগ্রেড আর -40 ডিগ্রি ফারেনহাইটে কি হয়, সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেল কি হয়, একই তাপমাত্রা শো করে। সেটা কোথায়, -40-এ গিয়ে। তো এখন আমরা দেখি এই যে স্কেলটা আছে সেলসিয়াসের যে স্কেল অনুযায়ী, সেই স্কেল অনুযায়ী কোথায় সমান হবে। তো এটা করার জন্য, তো -40 এটা করার জন্য আমরা একটা ইকুয়েশন জানতাম, সেটা হচ্ছে কি 5 ডিভাইডেড বাই তোমার সি ইজ ইকুয়াল টু 9 ডিভাইডেড বাই এফ মাইনাস 32। এইখান থেকে আমরা মূলত কি করছিলাম, সি আর এফ সমান ধরছিলাম, সি এর জায়গায় এফ বসিয়েছিলাম বা এফ এর জায়গায় সি বসিয়ে এই মানটা পাইছি। তো এইটাকে যখন আমরা, তো এই ইকুয়েশনটা আমরা কোথা থেকে আসছি, মূলত এই ইকুয়েশনটা নিয়ে আসছি আমরা ধরে নিয়েছিলাম এইটা কি বরফ। তো এটা হচ্ছে কি, এটা একটা পাত্র, এই পাত্রের মধ্যে এখানে কি আছে, বরফ। এই তাপমাত্রাটা হচ্ছে কি বরফের তাপমাত্রা। তো এটা হচ্ছে 0 ডিগ্রি। তো আমরা একেবারেই এটার জন্যই করি। তো আমরা দেখি যে ফারেনহাইট স্কেলে এই বরফের তাপমাত্রাটা হচ্ছে কত, 32 ডিগ্রি ফারেনহাইট, আর বাষ্পের তাপমাত্রাটা হচ্ছে কত, 212 ডিগ্রি ফারেনহাইট। এটা আমরা জানি। আর এই এই সমীকরণটা ডেভেলপ করার জন্য আমরা এইখানে ধরেছিলাম কত ডিগ্রি সেন্টিগ্রেডে ছিল, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা ছিল কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ এটা হচ্ছে বাষ্প। এই বিন্দুটা হচ্ছে কি বাষ্প বিন্দু, ঠিক আছে। আর এটা হচ্ছে কি বিন্দু, বরফ বিন্দু, অর্থাৎ বরফের তাপমাত্রা, ঠিক আছে। তো এইখান থেকে আমরা ইকুয়েশনটা ডেভেলপ করেছিলাম কি হবে, এখন একটা যে কোনো র্যান্ডম তাপমাত্রা, এটাকে আমরা এফ ধরেছিলাম, সরি সেন্টিগ্রেডে এই র্যান্ডম তাপমাত্রাটা ছিল কি সি, আর এখানে র্যান্ডম তাপমাত্রাটা আমরা ধরেছিলাম এফ। সেখান থেকে তো আমরা এখন এইটা করব না, সি এফ ধরবো, আমরা শুধুমাত্র কি করব, এইটা চেঞ্জ করে দেব। বরফের তাপমাত্রাটা হবে কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর বাষ্পের তাপমাত্রাটা হবে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। আর ফারেনহাইটেরটা কি হবে, যা আছে তাই থাকবে। এখানে ফারেনহাইটের ক্ষেত্রে কি করে নাই, ফারেনহাইটের ক্ষেত্রে কি হবে সেটা কিন্তু বলা নাই। তার মানে আমরা ফারেনহাইটের ক্ষেত্রে কি করব, এটাকে 32 এবং ওইটাকে 212 ধরে নেব। এখন আমরা যেটা করেছিলাম যে এই যে পুরো ডিস্টেন্স, ওই এখানে তো হাইটগুলো তো সমান, আমরা জানি যে এই পুরো হাইটটা, ঠিক আছে, এই এই পুরো হাইট আর এইটুকু হাইট, তো এটার জন্য পুরো হাইট ডিভাইডেড বাই এইটুকু হাইট, আর এর জন্য পুরো হাইট ডিভাইড বাই এইটুকু হাইট, এটা সমান হবে না। তখন এই মানটুকু যা, এই পুরো মানটুকু এখানেও তো সেম, তাই না। তো এখানে যদি এইটা এক্স হয়, এখানেও তো এইটাই এক্স, তাই না। আর এখানে যদি এই পুরোটাই কত এইচ হয়, তাহলে এখানেও তো এই পুরোটাই কি এইচ। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, এটার জন্য কি লিখতে পারবো, আমরা যদি 1 2 ধরি, তাহলে 1, এটা 2, এটা 2, তাহলে আমরা কি লিখতে পারবো, h1 ডিভাইডেড বাই x1 ইজ ইকুয়াল টু h2 ডিভাইডেড বাই x2। কেন, তার মানে হাইটগুলো তো সেম, তাই না। এখন দেখো, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, h1 এর মান এখানে কত, h1 এর মান 0, এখান থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে 0 মাইনাস 100, 0 মাইনাস 100, আর এখানে হবে কত, c মাইনাস 100, তাই না, c মাইনাস 100। আর এইখানে হাইটটা কত হবে, পুরো হাইটটা হবে 212 মাইনাস 32, ঠিক আছে, 212 মাইনাস 32। আর এইখানে হবে কত, এফ, এই এটাকে আমরা ধরেছিলাম কত, এফ, এফ মাইনাস 32, ঠিক আছে। তাহলে এইখান থেকে যদি আমরা এখন ফার্দার ক্যালকুলেশনগুলো এগিয়ে নিয়ে যাই, তাহলে উপরে হবে কত, 100 ডিভাইডেড বাই সি মাইনাস 100 ইজ ইকুয়ালটি, এইখানে হবে কত, মাইনাস, এখানে মাইনাস 100, আর এখানে হবে কত, 180, এখানে হবে 180 ডিভাইডেড বাই এফ মাইনাস 32। তাহলে এখান থেকে আমরা একটা কি করতে পারবো, ইকুয়েশন ডেভেলপ করতে পারবো। সেই ইকুয়েশনটা কত, আমরা যদি আগের মতোই কি করি, 20 দিয়ে ভাগ দেয়, তাহলে এখানে হবে -5 ইজ ইকুয়াল টু 9 এফ মাইনাস 32, আর এখানে হবে সি মাইনাস
100, ঠিক আছে। এখন আমরা তাহলে এই যে ইকুয়েশনটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এখানে ইকুয়েশনটা আমরা এখানে পেয়ে গেছি। তো এখন আমরা জাস্ট কি করব, কোন তাপমাত্রা এটা সমান সমান হবে সেটা হিসাব করব। তাহলে ধরি নেই যে নির্দিষ্ট তাপমাত্রায় সেন্টিগ্রেড এবং এফ সমান, তার মানে কি সি এর জায়গায় তাহলে সি সমান এফ বসিয়ে দেয় অথবা এফ সমান সি বসিয়ে দেয়। তাহলে এখানে হবে মাইনাস সি ডিভাইডেড বাই এফ, আমরা সি সমান এফ বসাইলাম, আর এখানে হবে 9 ডিভাইডেড বাই এফ মাইনাস 32, ঠিক আছে। এরপর দেখো আমরা যদি আর গুণ করি তাহলে এখানে কত হবে, 9f মাইনাস 900 হবে, আর ইজ ইকুয়াল টু মাইনাস 5f মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস কত হবে এখানে 5 দুগুণে 10 শূন্য, 5 32 কত হবে আর কি 160 হবে, ঠিক আছে। এরপর 5f কে যদি আমরা এইদিকে নিয়ে আসি, 9f প্লাস 5f ইজ ইকুয়াল টু 160 মাইনাস প্লাস 900 এইদিকে এসে প্লাস হয়ে যাবে, ঠিক আছে। এখন এখানে কত হবে 9 আর 5 14, এফ ইজ ইকুয়াল টু হবে এখানে 1060, ঠিক আছে 1060। সুতরাং এফ ইজ ইকুয়াল টু 1060 ডিভাইডেড বাই 14, ঠিক আছে। তাহলে এখানে ভাগ করলে যা হবে আর কি, তাহলে এটি হচ্ছে 75.75.71, তার মানে এটা কত ডিগ্রিতে গিয়ে সমান হবে, তার মানে এটা আমরা বলতে পারবো যে সেটা 75.71 ডিগ্রি সেন্টিগ্রেডে গিয়ে কি হবে সমান হবে, ঠিক আছে। এই তাপমাত্রাতে ডিগ্রি সেন্টিগ্রেড এবং ডিগ্রি ফারেনহাইট সেম তাপমাত্রা দিবে। তাহলে দেখছো, বুঝতে পারছো তাহলে বিষয়টা, আশা করি। তো এই ছিল তোমাদের এই প্রবলেমটা, ওকে। তো এরপর দেখো কোন তাপমাত্রায় সোনার ঘনত্ব 0.001% কমে যাবে, ঠিক আছে। কোন তাপমাত্রায় সোনার ঘনত্ব এত পার্সেন্ট কমে যাবে, ঠিক আছে। কোন তাপমাত্রায় সোনার ঘনত্ব 0.001% কমে যাবে, ঠিক আছে। তো প্রশ্নটা হচ্ছে কোন তাপমাত্রায়। তো আমরা ধরে নেই যে বর্তমানে কক্ষ তাপমাত্রা অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা জানি সোনার ঘনত্ব হচ্ছে 19.3 গ্রাম পার সিসি, এটা আমাদের এটা জানা আছে। তো তো আমরা ধরে নেই যে তাহলে এখন এখানে আমরা এটা ধরে নিলাম আর কি যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তার ঘনত্ব হচ্ছে কত 19.33, এটাকে আমরা রো 1 ধরে নিতে পারি, ঠিক আছে। তো এখানে তাহলে আমরা ধরে নেই যে আদি ঘনত্ব, তো আমরা আদি ঘনত্ব এটা দিয়েও হিসাব করতে পারি অথবা কি করতে পারি শুধুমাত্র রো মান না বসিয়েও অঙ্কটা করা যাবে। তো আমরা মনে করি যে আদি ঘনত্ব রো 1 আর আদি তাপমাত্রা, ঠিক আছে, আদি তাপমাত্রা প্রথমে যেটা ছিল সেই তাপমাত্রাটা হচ্ছে কত T1 ইজ ইকুয়াল টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। এরপর দেখো পরিবর্তিত ঘনত্ব, এখন আমরা পরিবর্তিত তাপমাত্রাটা কত হবে, পরিবর্তিত তাপমাত্রা ইজ ইকুয়াল টু T2, আর পরিবর্তিত যে ঘনত্ব, এই পরিবর্তিত ঘনত্ব রো 2, এই রো 2 এবং রো 1 এর মধ্যে আমরা একটা সম্পর্ক স্থাপন করব। এই পরিবর্তিত ঘনত্ব রো 2 সমান কত হবে, বলছে যে এত পার্সেন্ট কমে যাবে। তাহলে আগে ছিল রো 1, রো 1 থেকে কতটুকু কমে যাবে, রো 1 এর কত পার্সেন্ট 0.001% কমে যাবে। তাহলে এই হিসাবটা আমাদের বুঝতে হবে। তাহলে রো 1 মাইনাস এই 0.001% মানে কি রো 1 গুণন 0.00001। তো এরকম একটা সংখ্যাকে, যে কোনো শতকরাকে যদি আমরা সংখ্যায় নির্ণয় করতে তাহলে আমাদের কি জানি শতকরা যত পার্সেন্ট আছে তত দিয়ে মানে এটার গুণ করে 100 দিয়ে ভাগ করতে হবে। মানে বিষয়টা এইরকম, যদি আমি বলি যে 10 এর মনে কর 500 এর 5%, তাহলে আমাকে কি করতে হবে 500 গুণন 5 ডিভাইডেড বাই 100 করতে হবে, ঠিক আছে। ঠিক সেই রকম তাহলে রো 1 এর যদি 0.001% হয় তাহলে রো 1 ইন্টু 0.001 ডিভাইডেড বাই 100, তাহলে এটাকে যদি আমরা এখানে ক্যালকুলেশন করি
তাহলে এখানে দাঁড়াবে রো 1 মাইনাস পয়েন্ট, আরও 2টা শূন্য বেড়ে যাবে, ঠিক আছে। 0 0 ছিল 0 0 1 রো 1। এখন এখান থেকে যদি আমি অতএব রো 2 সমান কি হবে, এটা যদি আমি বিয়োগ করি তাহলে হবে 0.999, এটা 0 আছে তো এটা 9 হবে, ঠিক আছে। তার কারণ আমরা জানি 1 থেকে যদি 0.1 বাদ দেই তাহলে 9 হয়, 0 1 হলে 0.99 হয়। আচ্ছা, এটা 0 5টা, তাহলে 5টা সংখ্যা আছে, তাহলে 5টা 9 রো 1 হবে, ঠিক আছে। তাহলে রো 2 এবং রো 1 এর মধ্যে একটা সম্পর্ক পাইলাম। এখন আমরা যদি চাই তাহলে রো 1 এর যে 19.3 আছে সেই মানটা আমরা চাইলে বসাই দিতে পারি, কিন্তু আমরা না বসিয়ে হিসাব করব, শুধুমাত্র তাপমাত্রাটা 25°C ধরে আমরা T2 এর মানটা কত সেটা বের করে নেব। আচ্ছা, তার আগে এখন আমরা ঘনত্বের বিষয়টা কি জানি, আমরা ঘনত্ব সমান জানি ভর ভাগ আয়তন, ঠিক আছে, ভর ভাগ আয়তন। তাহলে যদি আদি তাপমাত্রা, আমরা জানি তাপমাত্রার সাথে সাথে একটা জিনিসের কিসের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়। তাহলে ভর একই থাকে, শুধু আয়তনের পরিবর্তন হয়। এই জন্য যদি তাপমাত্রা বাড়ে তাহলে আয়তন বাড়বে, সেক্ষেত্রে ঘনত্ব কি হবে, কমে যাবে, ঠিক আছে। তার মানে ঘনত্ব কমে যাবে, বলছে যে এত% ঘনত্ব কমে যাবে, তার মানে কি আয়তনটা বাড়বে, আর আয়তন বাড়া মানে তাপমাত্রা কি বাড়া। তাহলে আমরা ধরে নিলাম আদি ঘনত্ব রো 1 সমান এম, এইটা। তাহলে রো 2 কত হবে, তাহলে রো 2 সমান হবে কি m/v2 হবে, তাই কিনা। তো এটা যদি হয় তো কিন্তু আমাদের তো রো এর ইকুয়েশনের দরকার নেই, আমাদের কার ইকুয়েশন দরকার, আমরা v2টা বের করব। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, অথবা v1 = m/রো 1, আর এখান থেকে আমরা লিখতে পারবো v2 = এটা আমরা লিখিয়ে দেই 1 নম্বর। তো v2 সমান আমরা কি লিখতে পারবো, m/রো 2। তাহলে এখন ওই যে আমরা এখানে রো 1 এবং রো 2 এর একটা সম্পর্ক বের করে রেখেছি, তাহলে ওই সম্পর্কটা এখানে আমরা বসিয়ে দেই। তাহলে m/, কি হবে 0.99999 রো 1। এখন দেখো এখানে কি হচ্ছে, দেখো এই যে m/রো 1 এইটা সমান আমরা কি দেখলাম, এটা সমান কিন্তু v1, তাই না, এই জিনিসটা সমান কিন্তু v1। তাহলে এখান থেকে আমরা v2 এবং v1 এর একটা সম্পর্ক পাইলাম, ঠিক আছে। তাহলে v1 সমান হবে v2 সমান হবে v1/0.99999, ঠিক আছে। তো এটাকে যদি আমরা সংখ্যাটাকে উল্টায় দেই তাহলে কত হবে, তো 0.999, 5টা 9কে আমরা যদি ইনভার্স করি তো 1 তাহলে এটা আছে, তাহলে এটি হচ্ছে তোমাদের 1.00001, ঠিক আছে, এত v1। তাহলে এখানে আমরা v1 এবং v2 এর মধ্যে একটা সম্পর্ক পাইলাম, ঠিক আছে। v2 সমান হচ্ছে 1.00001 v1। তাহলে আমাদের এই সম্পর্কটা এখানে কি থাকলো, ঠিক আছে। এই সম্পর্কটা আমরা এখানে রেখে দিলাম। এখন রেখে দেওয়ার পর এরপর দেখো আমরা তাপমাত্রার সাথে এবার v2 সম্পর্ক কি জানি। তাহলে আমরা ধরে নিয়েছিলাম যে আদি তাপমাত্রা T1 সমান ছিল কি 25°, আর পরবর্তীতে তখন আয়তন ছিল কি v1, এই তাপমাত্রায় আয়তন ছিল v1, আর পরবর্তীতে আয়তন যেহেতু v2 হয়েছে তাহলে তাপমাত্রা হয়ে গেছে T2। এটা আমরা বের করব, সেই ক্ষেত্রে আয়তন হচ্ছে v2। তাহলে T2 তাপমাত্রা আয়তন যদি v2 হয় তাহলে আমরা v2 এর একটা সূত্র জানি, v2 সমান v1 প্লাস গামা v1 ইন্টু T2 মাইনাস T1, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমরা জানি, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এই v2 এর মানটা এখান থেকে বসিয়ে দেবো। তাহলে v2 সমান আমরা কি জানি, v2 সমান আমরা পেলাম 1.0001 v1 ইকুয়াল টু, এইখানে আমরা যদি v1 কমন নেই তাহলে কি হবে 1 প্লাস গামা T2 মাইনাস T1, ঠিক আছে, ওকে। তাহলে এটা যদি হয় তাহলে এখন কিন্তু আমরা দেখো উভয় পক্ষ থেকে v1 আর v1 কেটে দিতে পারবো। তাহলে v1 আর v1 যদি কেটে দেই তাহলে আমাদের থাকতেছে কত, এখানে আমি সরাসরি লিখি গামা T2 মাইনাস T1 ইকুয়াল টু, এই 1 এখানে এসে বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ
1.0001 মাইনাস 1 হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এটা একটুখানি সাজিয়ে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমি জাস্ট ডান পক্ষ বাম পক্ষে লিখলাম যে 1 প্লাস 1.00001। এবার তাহলে গামা T2 এর মান আমরা বের করব, আর T1 এর মান দেওয়া আছে 25, ঠিক আছে। আমরা 25 ডিগ্রি ধরে নিয়েছি কক্ষ তাপমাত্রা, তাহলে 1.00001 মাইনাস 1, ঠিক আছে। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে দেখো গামা, তোমাদের বইয়ে দেখবা আলফার মান দেওয়া আছে। আলফার মান তোমাদের বইয়ে তোমরা যদি দেখো, তাহলে দেখবা যে সোনার ক্ষেত্রে আলফার মান দেওয়া আছে 14 গুণন 10 ইনভার্স 6 পার কেলভিন, ঠিক আছে। তাহলে আমরা জানি যে গামা সমান আবার কি 3 আলফা, তাই না। তাহলে আমরা লিখতে পারবো যে 3 আলফা ইজ ইকুয়াল টু 3 আলফা ইন্টু T2 মাইনাস 25, T2 মাইনাস 25 ইজ ইকুয়াল টু হবে কত, 0.00001, ওকে। তাহলে এবার যদি আমরা করি, তাহলে T2 মাইনাস 25 ইজ ইকুয়াল টু হবে কত, 0.00001 ডিভাইডেড বাই কত, 3 আলফা। তাহলে 3 আলফা মানে এই যে 3 আলফা। এখন আলফার মান তোমাদের বইয়ে দেওয়া আছে, তাহলে এখানে T2 সমান কি হবে, 0.00001 ডিভাইডেড বাই 3 ইন্টু 14 গুণন 10 ইনভার্স 60 প্লাস 25। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা এখান থেকে T2 এর মান পাবো, অর্থাৎ কত তাপমাত্রায় আয়তন এত গুণ বৃদ্ধি পাবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এইখানে আসলো 0.24, ঠিক আছে। 0.24 প্লাস 25, তাহলে কত হবে, 25.24 T2। তাহলে এত ডিগ্রি, তাহলে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোনার আয়তন কতটুকু বৃদ্ধি পাবে, 0.001% বৃদ্ধি পাবে, অর্থাৎ 24.24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সোনার আয়তন 0.001% বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো 0.24 ডিগ্রির জন্য জাস্ট এতটুকু, যদি এখানে 0.1% বা 1% হইতো তাহলে মানটা একটু সামঞ্জস্যপূর্ণ আসতো, কিন্তু বইয়ে এটাই দেওয়া আছে, ওকে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, অঙ্কটা করতে পারবো, ঠিক আছে, ওকে। তাহলে এখানে অ্যান্সারটা হইলো কত ডিগ্রি কোন তাপমাত্রায় সোনার, তাহলে আদি তাপমাত্রা যদি 25 ডিগ্রি হয়, তাহলে আয়তন এত % কমে যাবে, কত, 25.24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অর্থাৎ 0.24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য এত % আয়তন কমে যাবে, ঠিক আছে। আমরা জানি তাপমাত্রা যদি বাড়ে তাহলে আয়তন বাড়ে, আর আয়তন বাড়লে ঘনত্ব কমে যায়, ঠিক আছে, ঘনত্বটা এতখানি কমে যাবে, ওকে। তাহলে এরপর আমরা পরের অঙ্কে চলে যাই। তো দেখো পরেরটাতে কি আছে। তো এরপর দেখো 3 নম্বরে দেওয়া আছে যে একটা উত্তপ্ত 1 গ্রাম ওজনের লোহার টুকরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 লিটার পানিতে ছেড়ে দেওয়ার পর পানির তাপমাত্রা 15 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়ে গেল, লোহার টুকরোটির তাপমাত্রা কত ছিল। তাহলে এখানে তাপমাত্রা, আদি তাপমাত্রা বের করতে বলছে। তাহলে আমরা মনে করব যে লোহার টুকরার তাপমাত্রা আগে ছিল কত, T1। লোহার টুকরার তাপমাত্রা আগে ছিল T1, 1 গ্রাম 30 ডিগ্রি। তো পানির তাপমাত্রা 15 ডিগ্রি বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করতে পারবো, পানির বর্ধিত তাপটা কি করতে পারবো, বের করতে পারবো, ঠিক আছে। তো পানির তাপমাত্রা 15 ডিগ্রি বেড়ে গেছে। তাহলে আমরা যদি এখানে অঙ্কটা এইভাবে করি, তাহলে প্রথমে মনে করো যে পানি কি করছে, এখানে পানি তাপ বর্জন করছে, ঠিক আছে। তাহলে পানির বর্জিত তাপ, ঠিক আছে, পানি কি করছে, উত্তপ্ত পানি কি করছে, তাপ গ্রহণ করছে, ঠিক আছে। লোহাটা 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে সেটা 30 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বেড়ে গেছে, পানির তাপমাত্রা 15 ডিগ্রি বেড়ে গেছে। তাহলে আমরা এখানে লিখতে পারবো যে পানির জন্য
পানির ক্ষেত্রে গৃহীত তাপ, তাহলে পানির ক্ষেত্রে গৃহীত তাপ Q1 ইজ ইকুয়াল টু MW SW থিটা W, ঠিক আছে। তো পানির ক্ষেত্রে পানির এমটা কত দেওয়া আছে, আর পানির আপেক্ষিক তাপ আমরা জানি 4200, আর পানির ক্ষেত্রে থিটা, ডেল থিটাটা সরাসরি কি দিয়ে দিছে, সেটা হচ্ছে কত 15 ডিগ্রি, ঠিক আছে। সেটা সরাসরি ওরা দিয়ে দিছে 15, আর পানির ভর হচ্ছে 1 লিটার। তো পানির ক্ষেত্রে 1 লিটার আর 1 কেজি একই জিনিস, ঠিক আছে। ওকে, তাহলে এইখান থেকে আমরা পানির গৃহীত তাপ কি করতে পারতেছি, বের করতে পারতেছি। তাহলে 1 গুণন 4200 গুণন 15, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা হিসাব করি, তাহলে 15 দুগুণে 30, শেষ শূন্য হাতে 3, 4 এবং 60 আর 3 63, ঠিক আছে। আরো দুইটা শূন্য, তাহলে এত জুল। তাহলে এটা হচ্ছে কি পানির গৃহীত তাপ। এবার যদি আমরা বলি লোহার ক্ষেত্রে বা লোহার বর্জিত তাপের কথা যদি বলি, লোহার বর্জিত তাপ Q2 সমান একইভাবে হবে কি MS ডেল থিটা। তাহলে লোহার জন্য এম এর মান কত ছিল, আর এস এর মান কত, আর ডেল থিটার মান কত। লোহার এস এর মান ছিল 450, এটা মুখস্থ রাখতে হবে। আর লোহার এম এর মান দেওয়া আছে কত, 1 গ্রাম। লোহার এম এর মান কত, 1 গ্রাম, অর্থাৎ 1 গ্রাম মানে 0.001 কেজি, 1000 ভাগের 1 ভাগ, এত কেজি। এখন এই থিটাটা হচ্ছে লোহার ক্ষেত্রে, থিটাটার হচ্ছে কি কাহিনী একটা তাহলে লোহার টুকরাটির তাপমাত্রা কত ছিল, তাহলে দেখো এই লোহার টুকরার তাপমাত্রাটা আগে কত ছিল আর এখন কত হইলো, এটা যদি আমরা বের করতে পারি, তাহলে দেখো পানির তাপমাত্রা আমরা যদি এইখানে দেখি, দেখো পানির তাপমাত্রা আগে ছিল কত 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 15 ডিগ্রি বেড়ে গেছে। তার মানে কত ডিগ্রি বেড়ে গেছে, 15 ডিগ্রি বেড়ে গিয়ে হয়েছে কত 15 আর 30 45 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। তার আমরা তো জানি যে তাপ গ্রহণ এবং বর্জনের ক্ষেত্রে ফাইনাল তাপমাত্রা সবার সেম থাকে, ফাইনাল তাপমাত্রা সবার কি থাকে, সেম থাকে। তার মানে লোহার ফাইনাল তাপমাত্রা কত ছিল, 45 ডিগ্রি ছিল। লোহার ফাইনাল তাপমাত্রা কত ডিগ্রি ছিল, 45 ডিগ্রি ছিল। ওকে, তার মানে এখানে লোহার যদি আদি তাপমাত্রা টি হয় আর ফাইনাল তাপমাত্রা কত 45, ঠিক আছে। ওকে, বুঝতে পারছো। ডেল থিটা সমান টি মাইনাস 45, কেন হইলো এটা, তার কারণ লোহার আগের তাপমাত্রা ধরে নিলাম ছিল টি, আর লোহার পরবর্তী তাপমাত্রা 45 ডিগ্রি হয়েছে। কেন হয়েছে, তার কারণ আমরা জানি যে পানির মধ্যে যখন লোহাটাকে ছেড়ে দেওয়া হয়েছে, তখন লোহা তাপ ছেড়ে দিছে, পানি তাপ গ্রহণ করছে। এখন গ্রহণ করতে করতে শেষ পর্যন্ত পানির তাপমাত্রা 30 থেকে কত হয়ে গেছে 15 ডিগ্রি বেড়ে 45 হয়েছে। তার মানে লোহার তাপমাত্রাও কি 45। আমরা জানি যে এই তাপ আদান প্রদানের ফলে দুইটা বস্তুর তাপমাত্রা ফাইনাল তাপমাত্রা সেম হয়, তার মানে লোহার তাপমাত্রাও 45 ডিগ্রি, আর লোহার আগের তাপমাত্রা ছিল টি। তাহলে এইখান থেকে তাহলে এখন আমরা Q2 এখানে যদি আমরা হিসাব করি, তাহলে 0.001 গুণন 450 ইন্টু টি মাইনাস 45, তাহলে অতএব Q2 ইজ ইকুয়াল টু হবে, এটাকে যদি আমরা হিসাব করি তাহলে 0.45 টি মাইনাস 45। তো এটা হচ্ছে মনে করো 2 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর Q1 সমান, ঠিক আছে। তো আমরা জানি যে গৃহীত তাপ এবং বর্জিত তাপ কি সেম, তাহলে ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী এটা আমরা লিখবো, ক্যালোরিমিতির মূল নীতি অনুযায়ী হবে কি Q1 সমান হবে Q2। তাহলে আমরা লিখতে পারবো কি, আগে Q2টাই আগে লিখি, তাহলে 0.45 টি মাইনাস 45 ইজ ইকুয়াল টু হবে কত 63,000, ঠিক আছে 63,000। তো এখান থেকে আমরা কি করতে পারবো, টি ক্যালকুলেট করতে পারবো। তাহলে এটা সমান হচ্ছে কত 63,000 ডিভাইডেড বাই 0.45। আচ্ছা, এখন দেখো তাহলে এই কেস দিয়ে আমরা তাহলে অতএব টি ইজ ইকুয়াল টু হবে কত 63,000 ডিভাইডেড বাই 0.45 প্লাস 45। তো এটা দেখতেই পাইতেছো যে এটা একটা উদ্ভট মান পাওয়া যাবে,
মানে অনেক বড় একটা মান পাওয়া যাবে। তো অঙ্কটা আসলে বাস্তবসম্মত না। এসব মান যে কোত্থেকে পাইছে এরা, মানে অঙ্ক করছে কিন্তু দেখা গেছে যে মানে মেরিটলেস অঙ্ক বলে এগুলাকে, মানে জাস্ট অঙ্ক বানানোর জন্য অঙ্ক বানাইছে, কিন্তু এটা কতটুকু বাস্তবসম্মত সেটা আসলে এরা চেক করে নাই। ঠিক আছে, 0,045 অর্থাৎ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মানে 1,40,000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার লোহা ছিল এটা। ঠিক আছে, তো এগুলা কি ধরনের অঙ্ক আল্লাহ জানে। যাই হোক, এখন দেখো যে এটা তোমরা বুঝতেই পারতেছো যে লোহার তো আপেক্ষিক তাপ কম, 1 গ্রাম লোহা মাত্র, খুব ছোট্ট একটা টুকরা, সেটা 1 লিটার পানিকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা করবে, 30 থেকে, অর্থাৎ 15 ডিগ্রি বাড়াবে, তাহলে অনেক তাপ লাগবে। তো ঠিকই আছে, এগুলা 1 গ্রাম না দিয়ে বরং 1 কেজি বা মানে কি আর বলবো, যাই হোক এটা এগুলো অঙ্ক মেরিটলেস অঙ্ক, জাস্ট দেওয়ার জন্যই দিছে, কোনো ধরনের হিসাব নিকাশ ছাড়াই এসব অঙ্ক দিছে ওরা। আচ্ছা, কে যে বানাইছে এই বই। আচ্ছা দেখো, এরপর বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বরফে প্রতি সেকেন্ডে 10 জুল করে তাপ প্রদান করা হলে কতক্ষণ পর এটা বাষ্পীভূত হবে। তো এটা তো ইজি, বাষ্পীভূত করার জন্য আমরা বরফের যে বরফ বরফ বরফে প্রতি সেকেন্ডে 10 জুল তাপ দিলে, তাহলে আমরা এখানে হিসাব করব যে বরফ গলতে, আসলে 1 গ্রাম বরফ গলতে কত তাপ লাগবে টোটাল আমরা হিসাব করব। তারপর কত তাপ প্রতি সেকেন্ডে যেহেতু 10 জুল করে দিচ্ছে, তাহলে টোটালটাকে আমরা 10 দিয়ে ভাগ করলেই টাইমটা বের করতে পারবো। তো আমরা এখন এই অঙ্কটা আস্তে আস্তে করি, তাহলে দেখো কি হবে। আচ্ছা দেখো যে আমরা এখানে, তাহলে এখানে দেখো বলছে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বরফ, তাহলে তাহলে বরফের যদি আমরা এই জিনিসটা দেখতে চাই, তাহলে বরফ প্রথমে কি হবে, কয় ধাপে, মানে বরফ যখন তোমার গলবে তখন কিভাবে বরফ গলবে, বরফ প্রথমে কি হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ 0 ডিগ্রির পানি হবে, তাই না। এখানে তাপমাত্রা বাড়বে না, অর্থাৎ আপেক্ষিক তাপ গ্রহণ করে, সুপ্ত তাপ গ্রহণ করে সে বরফ থেকে পানি হবে। তাহলে এখানে ছিল বরফ, ঠিক আছে, এখান থেকে বরফ, এখানে সে পানিতে পরিণত হবে। ঠিক আছে, এইখানে সে তাপমাত্রা গ্রহণ করবে না। তারপর এই পানির তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, বাড়তে বাড়তে কত ডিগ্রি হবে, 100 ডিগ্রি হবে, তাই না। এটা 0 ডিগ্রি ছিল, 100 ডিগ্রি হবে। তারপর সেই 100 ডিগ্রির পানিটা কি হবে, আবার তোমার বাষ্পে পরিণত হবে। তো এই জায়গায় সব কি হয়ে যাবে, বাষ্প হবে। তারপর এই বাষ্প পর্যন্তই শেষ। ওরা বাষ্প পর্যন্ত বলছে যে সম্পূর্ণ বরফ বাষ্পে পরিণত হবে। তাহলে এখানে কয় ধাপে তাপটা গৃহীত হবে, 3 ধাপে, 1 2 3। তাহলে প্রথম এই ধাপের জন্য সূত্র হবে কি এল, অর্থাৎ বরফ গলনের সুপ্ত তাপ। আর এইখানে সূত্র হবে কি MS ডেল থিটা। আর এইখানে আবার সূত্র হবে এল, তার মানে এখানে সুপ্ত তাপ এই 2 ধাপে, এইখানে আর এখানে বরফ, এখানে বরফ গলতে সুপ্ত তাপ গ্রহণ করবে, আর এখানে পানি বাষ্পীভূত হইতে সুপ্ত তাপ গ্রহণ করবে। আর এইখানে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি হইতে, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি পর্যন্ত যাওয়ার জন্য কতটুকু তাপ তাপ গ্রহণ করবে সেটা আমরা হিসাব করবো। তাহলে এখানে প্রথম ধাপ, তাহলে আমরা যদি বলি যে প্রথম ধাপ হচ্ছে কি 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রির পানি, 0 ডিগ্রির পানি হবে। তাহলে এখানে গৃহীত তাপ যদি বলি, তাহলে Q1 সমান হবে কি ML। তাহলে এখানে তোমার ওয়েট দেওয়া আছে 1 গ্রাম, ঠিক আছে, 1 গ্রাম ওয়েট দেওয়া আছে। 1 গ্রাম মানে 0.001 কেজি, আমরা অবশ্যই কেজি বানাবো। আর এল এর বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে কত, 3,34,000। এগুলো 3,34,000 মাথায় রাখবা, এগুলো মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে 1 2 3টা শূন্য, তাহলে 334, তাহলে 334 জুল। ঠিক আছে, এরপর কি হবে, 0 ডিগ্রির পানি থেকে কি হবে, 100 ডিগ্রির পানি হবে, তাই না, 100 ডিগ্রির পানি হবে। তাহলে এইখানে যে গৃহীত তাপ Q2 সমান কি হবে, এখানে সূত্র হবে MS ডেল থিটা ইজিক্যাল টু এম এর মান কত, 0.001। আর পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে 4200।
আর ডেল থিটার মান 100 হবে। কেন? তার কারণ 0 থেকে 100 হয়েছে, তাহলে এখানে তাপমাত্রার ডিফারেন্স হচ্ছে কত? 100 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে যদি আমরা হিসাব করি তাহলে এখান থেকেও 2টা শূন্য, এগুলো তাহলে 420 হবে, তাহলে 420 জুল। ঠিক আছে, 420 জুল। আর এরপর লাস্ট যে ধাপ, এটা 2 নম্বর ধাপ ছিল, এরপর তৃতীয় ধাপ যেটা, সেটা হবে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের পানি থেকে কি হবে, জাস্ট বাষ্পে পরিণত হবে 100 ডিগ্রির বাষ্প, অর্থাৎ এখানে এসে সুপ্ত তাপ গ্রহণ করবে। তাহলে এখানে Q3 সমান হবে কি আবার ml, তাহলে m এর মান 0.001 গুণন পানি যে বাষ্পীভূত হবে, তো পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ আছে 3,36,000। ঠিক আছে, তো এই তাপমাত্রাগুলো এখানে দেওয়া নাই, তো এগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এইখানে আসলে 3 না 226, 336 না, ওটা 2334, এটা 226, তাহলে 2,26,000। ঠিক আছে, তো তো এই বাষ্প হইতে এখানে গৃহীত তাপটা তাহলে কত হবে, 3টা শূন্য অর্থাৎ 226 জুল। তাহলে মোট গৃহীত তাপ কত হবে তাহলে? তাহলে আমরা বলতে পারবো যে এখানে মোট তাপ, তাহলে মোট প্রয়োজনীয় তাপ কত হবে, 226 প্লাস 334 আর এখানে 420। ঠিক আছে, 420 প্লাস 334, তাহলে এগুলো যদি আমরা সব যোগ করি, 6 আর 4 10 শূন্য, হাতে 1, 3 4 6, 2 8, 3 7 আর 2 9, তাহলে 980 জুল তাপের প্রয়োজন হবে। তাহলে কত সময় লাগবে? এখন ওরা বলছে যে প্রত্যেক সেকেন্ডে 10 জুল তাপ দেওয়া হয়, তাহলে অতএব এখান থেকে আমরা টোটাল টি পাবো কত, তাহলে 980কে যদি আমরা 10 দিয়ে ভাগ দেই তাহলে 98 সেকেন্ড টাইম লাগবে। তাহলে 98 সেকেন্ড মানে কি, 1 মিনিট 38 সেকেন্ড, দেখো 98 সেকেন্ড, তো এই টাইম লাগবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। তাহলে আমরা কি করলাম, এখানে বরফ 3 ধাপে তাপ, মানে বরফ মোট 3 ধাপে তাপ গ্রহণ করে বাষ্পে পরিণত হবে। তাহলে 0 ডিগ্রির বরফ যেহেতু, এই জন্য ওটা যদি বরফ মাইনাসে তাপমাত্রা হইতো তাহলে এখানে আরো এক ধাপ হইতো, ওখানে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 0 হইতো, কিন্তু যেহেতু 0 ডিগ্রির বরফ, এই জন্য প্রথমে 0 ডিগ্রির বরফ থেকে 0 ডিগ্রির পানি হবে, সেখানে সে সুপ্ত তাপ গ্রহণ করবে। তারপর 0 ডিগ্রির পানি থেকে, মানে যখনই তোমার তাপমাত্রার পরিবর্তন হবে না তখনই ml সূত্র হবে, আর যখনই তোমার তাপমাত্রার পরিবর্তন হবে তখন সূত্র হবে ms ডেল থিটা। ঠিক আছে, তো এরপর দেখো পানি 100 ডিগ্রি থেকে 100 ডিগ্রির বাষ্প হবে, সেক্ষেত্রে সূত্র ml। যখনই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, শুধু অবস্থার পরিবর্তন হবে, পানি থেকে বাষ্প, তাপমাত্রা সেম, তখনই সূত্র ml। তো এই এল গুলো জানা থাকতে হবে। এটা হচ্ছে বরফ, এটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ পানির জন্য, আর এটা গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তো তো এখানে এই অঙ্কটা আমরা এভাবে করে ফেললাম। ওকে, তো আচ্ছা, তো এর পরের অঙ্ক আমরা দেখি, পরেরটা কি বলছে। এরপর আছে, একটি নিশ্ছিদ্র সিলিন্ডারে আবদ্ধ গ্যাসের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়িয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, তো গ্যাসের চাপ কত শতাংশ বেড়ে যাবে? ঠিক আছে, কত শতাংশ বেড়ে যাবে? তো তাপমাত্রার সাথে এইখানে তোমার, এখানে কার কার সাথে সম্পর্ক, আবদ্ধ গ্যাসে আয়তন ফিক্সড আছে, যদি আয়তন ফিক্সড থাকে তাহলে মূলত তোমার এই যে কি যেন চাপ কত, চাপ বেড়ে যাবে, তাপমাত্রার সাথে চাপ বৃদ্ধির সম্পর্ক। তাহলে আমরা জানি পি প্রপোর্শনাল হচ্ছে কত, টি, অর্থাৎ তাপমাত্রা যত বেশি হবে তত কি হবে, তোমার প্রেসার বেড়ে যাবে। তো এই অঙ্কের জন্য আমাদের একটা সূত্র জানা থাকতে হবে, যদিও এটা এখানে আলোচনা করা হয় না, এটাকে বলেছে গে-লিপসাকের সূত্র। তোমরা মাথায় রাখবা যে পি প্রপোর্শনাল হচ্ছে টি, মানে কেলভিন স্কেলের তাপমাত্রা সমানুপাতিক হচ্ছে চাপ। সেক্ষেত্রে এই সূত্র থেকে আমরা পাই P1/T1 সমান P2/T2। ঠিক আছে, P2/T2। ওকে, তো এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো, যে P2/P1 সমান হবে, মানে P2/T2/T1। ঠিক আছে, এখান থেকে, তো এখানে এটা কেন হইলো এটা তোমরা, তো পি প্রপোর্শনাল টি যদি হয় তখন পি এর সাথে সাথে টি
কেলভিন স্কেলের তাপমাত্রার সাথে সাথে পি যদি সমানুপাতিক হারে বাড়ে, তাহলে চাপ যত বাড়বে তাপমাত্রা তত বাড়বে। তো চাপ বাড়লে তাপমাত্রাও বাড়বে, তাহলে অনুপাতটা কি থাকবে? সবসময় সমান থাকবে। তাহলে এখান থেকে প্রেশারের মান আমাদের কোনোটাই দেওয়া নাই, তাহলে আমরা এখান থেকে P2 সমান বের করতে পারবো P1 ইন্টু T2 মাইনাস T2 ডিভাইড বাই T1। তাহলে এইখানে কিন্তু তোমাদের 30 থেকে কত দেওয়া আছে? তাপমাত্রাটা দেওয়া আছে 100, ঠিক আছে। এবং এখানে তোমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, তাপমাত্রাগুলো অবশ্যই কেলভিন স্কেলে, ঠিক আছে। তাহলে এখানে 100 প্লাস 273 হবে, আর এখানে হবে কি 30 প্লাস 273। তখন তাপমাত্রার মানটা, তো T1 এর মান হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু এটা অবশ্যই আমাদের কি করতে হবে? কেলভিনে নিতে হবে, ঠিক আছে। অবশ্যই কিসে নিতে হবে? কেলভিন। মানে এখানে বলাই আছে যে সূত্রটা হচ্ছে গেল-স্টোকের সূত্র, যে তাপ কোনো স্থির আয়তনে গ্যাসের তাপমাত্রা হচ্ছে কেলভিন স্কেলের, গ্যাসের প্রেসার হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রার সমানুপাতিক। সেক্ষেত্রে এইটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে কি দাঁড়াবে? তাহলে এখানে P2 ইজ ইকুয়াল টু হবে 1.23 P1, এতখানি বৃদ্ধি হবে। তাহলে আমরা যদি এখানে তাপমাত্রা ডেল পি কতটুকু চাপ বৃদ্ধি পাইলো, তাহলে P2 মাইনাস P1, তাহলে P2 সমান কি 1.23 P1 মাইনাস কি P1, তাহলে সমান হবে 0.23 P1, এতটুকু বৃদ্ধি পেয়েছে। এখন আমরা যদি বলি শতকরা কতটুকু বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা পার্সেন্ট ডেল পি যদি হিসাব করি, তাহলে আমরা এটা লিখতে পারবো 0.23 P1 ডিভাইডেড বাই P1 ইন্টু 100। মানে P1 এর জন্য এতটুকু বৃদ্ধি পেয়েছে। আমরা সবসময় আদি যে কোনো জিনিসের যখন শতকরা পরিবর্তন হিসাব করি, সবসময় প্রথমে যতটুকু ছিল ততটুকুর জন্য কতটুকু পরিবর্তন হয়েছে সেটা আমরা হিসাব করি। তাহলে প্রথমে P1 ছিল, বৃদ্ধি পাইছে কতটুকু? এতটুকু। তাহলে আমরা মানে ঐকিক নিয়ম আর কি, P1 এর জন্য বৃদ্ধি পেয়েছে 0.23 P1, অতএব 1-এর জন্য কত? অতএব 100-র জন্য কত, ঠিক আছে। তো এইরকম করেই আমরা কি করি? শতকরাটাকে হিসাব করি। ওকে, তাহলে এখানে P1 যদি আমরা কেটে দেই, তাহলে এখানে হবে 23%। তাহলে কত হবে? 23%। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে চাপের পরিবর্তন হবে কত পার্সেন্ট? 23%, ঠিক আছে। তো এই গেল-স্টোকের এই সূত্র থেকে আমরা P2 এবং P1 এর মধ্যে একটা রিলেশনশিপ বের করে ডেল পিটা বের করলাম, তারপর ওটাকে পার্সেন্টেজ বের করলাম এইভাবে, ঠিক আছে। তাহলে এই অঙ্ক তোমরা বুঝে গেছো আশা করতেছি। তো এখন দেখো এমসিকিউ এখানে বলছে যে রেল লাইন নির্মাণের সময় দুটি রেল যেখানে মিলিত হয় সেখানে একটু ফাঁকা রাখা হয় কেন? যাতে তোমার এই যে এইটা তাপীয় প্রসারণের কারণে রেল লাইন বিকৃতি পরিহার করার জন্য। ঘর্মাক্ত দেহে পাখার বাতাস আরাম দেয় কেন? বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে, ঠিক আছে। বাষ্পায়ন শীতলতার সৃষ্টি করে। ওকে, সুপ্ত তাপের মাধ্যমে কি কি হয়? বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়? না, হয় না। সুপ্ত তাপে তাপমাত্রা বৃদ্ধি হয় না, অবস্থার পরিবর্তন হয়। আর বস্তুর অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি পায়। হ্যাঁ, অবশ্যই অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি পায়। তাহলে অভ্যন্তরীণ শক্তি, হ্যাঁ অভ্যন্তরীণ শক্তি, সুপ্ত তাপ কি করে? বস্তুর, হ্যাঁ অভ্যন্তরীণ শক্তি বাড়ায় দেয়। তাহলে 1 আর 3 তো অপশনেই নাই। তাহলে অভ্যন্তরীণ শক্তি, না অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাইলে তো তাপমাত্রা বৃদ্ধি পাইতো, অভ্যন্তরীণ শক্তি বাড়ে না, শুধুই মাত্র অবস্থার পরিবর্তন হয়, ঠিক আছে। অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিটা তো হচ্ছে তাপমাত্রা, এই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিটাই হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধি। অর্থাৎ তাপমাত্রা অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি বা গতিশক্তির বৃদ্ধিটাকে আমরা তাপমাত্রা হিসেবে দেখতে পাই। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি হয় না, তার মানে অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি পায় না, অবস্থার পরিবর্তন হয়। অবস্থার পরিবর্তন তার অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধি না। অভ্যন্তরীণ শক্তি হচ্ছে কণাগুলোর গতিশক্তির বৃদ্ধি। ওকে, তাহলে শুধুই অবস্থার পরিবর্তন হয়। এখন দেখো এখানে একটা লেখচিত্র দিয়েছে, দেখো এখানে এটা 50 যদি হয় তার মানে বোঝা যাচ্ছে এটা 0 ডিগ্রি থেকে শুরু হয়েছে, একটা আন্দাজ করা যাচ্ছে। কারণ আমরা ওই আইডিয়া করতে পারি এটা বরফ, তাহলে বরফ প্রথমে গলে গেছে, তারপর সেটা কি হয়েছে? তরলে পরিণত হয়েছে এখানে, তারপর তরলের তাপমাত্রা 100 ডিগ্রিতে বেড়ে তারপর এটা সমস্ত তরল এখানে বাষ্পে পরিণত হয়েছে, ঠিক আছে, এটা বোঝাই যাচ্ছে। তো সম্পূর্ণ বরফ গলতে কত সময় লাগছিল? তাহলে এখানে বরফ ছিল আর এখানে কি বরফ গলনের লেখচিত্রই দিয়েছে। তাহলে এই জায়গায় এসে বরফ সম্পূর্ণ গলে গেছে, তার কারণ এখান থেকে তাপমাত্রা বাড়া শুরু হয়েছে, তার মানে সমস্ত বরফ এখানে, তাহলে 6 মিনিট। তাহলে উত্তর হবে কত? 6 মিনিট। 6 মিনিটে সমস্ত বরফ গলে গেছে, তারপর যখন তরল হয়ে গেছে তারপর তাপমাত্রা বাড়া শুরু করছে। এরপর বলছে যে
গলিত পানির তাপমাত্রা স্ফুটনাঙ্কে পৌঁছাতে প্রয়োজনীয় সময় কত? গলিত পানির তাপমাত্রা, তার গলিত পানি, তাহলে সমস্ত পানি গলছে কোথায়? এই জায়গায়। আর স্ফুটনাঙ্কে পৌঁছাইছে এইখানে। তাহলে এখান থেকে টাইমটা কত? 6 থেকে টাইমটা মোটামুটি 12। হ্যাঁ, 6 থেকে 12, তাহলে 6 থেকে 12 বলতে 6, তাহলে এখানে 6 মিনিট। তাহলে এখানেও উত্তর হচ্ছে কত? 6 মিনিটই সময় লেগেছে। ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে গলিত তাপমাত্রা, গলিত পানি হচ্ছে এইখানে, আর স্ফুটনাঙ্কে পৌঁছাইছে এখানে, তাহলে মাঝখানে টাইমটা হচ্ছে কত? এইটা। ওকে, এরপর সৃজনশীল প্রশ্ন দেখো। তো দুটি বৈদ্যুতিক খুঁটির মধ্যবর্তী দূরত্ব 30 মিটার। খুঁটি দুটির সাথে 30.001 মিটার দৈর্ঘ্যের তামার তার যেদিন সংযোগ দেওয়া হয় ওই দিন বায়ুর তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, ভালো কথা। মানে দূরত্ব এত, এত দৈর্ঘ্য তামার তার, হ্যাঁ তামার তার দেওয়া হয়েছে এত, তার মানে একটুখানি বড়, এটা ঢিলাই রাখতে হয় সবসময়, আমরা জানি একটুখানি বড় ছিল। তো তার কারণ এটা সবসময় কি হয় না, একটু ঢিলাই রাখা হয়, তখন টান হইলে কি হয়, শীতের দিন আসলে ছিঁড়ে যায়। যদি শীতের দিনে সংকুচিত হয়, সংকুচিত এখন প্রথমেই যদি টান টান রেখে দেওয়া হয় তাহলে শীতের দিন সংকুচিত হয়তো ছিঁড়ে যাবে। এই জন্য একটু প্রথমে বড় রাখা হয়, ঢিলা করে রাখা হয়, যাতে করে শীতের দিন এটা সংকুচিত হইলে একটুখানি কি হয়, এইরকম হয়। তো আলটিমেটলি টান টান কখনোই হয় না, সবসময় মানে সাবধানতার কারণে একটু ঢেলা রাখাই হয়। আর নিজের ওয়েটের কারণেও এটা কখনো সহজ সোজা করা যায় না। যাই হোক, অনেকগুলো পার্সপেক্টিভ আছে, কিন্তু এখানে আমরা শুধুমাত্র তাপমাত্রার সংকোচন প্রসারণের পার্সপেক্টিভটা নিয়েই আলোচনা করব। তো তাপমাত্রার তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ দেওয়া আছে এটা। শীতকালে যেদিন বায়ুর তাপমাত্রা 4 ডিগ্রি সেন্টিগ্রেড হবে সেদিন তারটি ছিঁড়ে গেল। তার মানে বোঝা যাচ্ছে যে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমে গেছে, ফলে তারের দৈর্ঘ্য 30.001 থেকে 30-এর চেয়েও কমে গেছে, এই জন্যই ছিঁড়ে গেছে। ঠিক আছে, তারের দৈর্ঘ্য তো তাপমাত্রা কমলে তারের দৈর্ঘ্য কমে। এখন এতটুকু যদি কমে তাহলে সেটা কি আছে, ওকে আছে, কিন্তু এর চেয়ে যদি বেশি কমে তাহলে তো সেটা ছিঁড়েই যাবে। আচ্ছা যাই হোক, পানির ত্রৈধ বিন্দুর সংজ্ঞা দাও। পানির ত্রৈধ বিন্দুর সংজ্ঞা হচ্ছে যে তোমার একটা নির্দিষ্ট তাপে, যে তাপমাত্রায়, নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় পানি, কঠিন তরল এবং গ্যাস একসাথে থাকে সেটাই হচ্ছে তোমার কি ত্রৈধ বিন্দু। ওকে, এরপর দেখো বলছে দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি, ব্যাখ্যা করো। হ্যাঁ, দুটি বস্তুর তাপ সমান হলেও তাপমাত্রা ভিন্ন হতে পারে যদি তাদের উপাদান কি হয়, আলাদা আলাদা হয়। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। ঠিক আছে, তাদের উপাদান যদি আলাদা হয় তাহলে তাপমাত্রা একই হলেও তাদের, সরি তাপ একই হলেও তাপমাত্রা কি হইতে পারে, ভিন্ন ভিন্ন হইতে পারে। যেমন তোমার পানি, পানির ক্ষেত্রে যদি আমরা বলি, পানি এবং লোহা যদি বলি, পানি এবং লোহা যাদের মানে তোমার মূলত তাপ ধারণ ক্ষমতা যার বেশি, সেখানে যদি আমরা তাপ দেই তাহলে আমরা তাপ ধারণ ক্ষমতা দিয়ে জিনিসটাকে ব্যাখ্যা করব। তো যদি দুইটা বস্তু তাপ ধারণ ক্ষমতা আলাদা আলাদা হয়, তাপ ধারণ ক্ষমতা জিনিসটা, সরি আপেক্ষিক তাপ দিয়ে ব্যাখ্যা করব। আপেক্ষিক তাপ জিনিসটা কি, এটাকে আমরা আপেক্ষিক তাপ দ্বারা ব্যাখ্যা করব। ঠিক আছে, আপেক্ষিক তাপ মানে হচ্ছে কোনো একটা জিনিসের 1 কেজি বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে তার আপেক্ষিক তাপ। তো পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল। তো উদাহরণ দিয়ে বলবা যে 1 কেজি পানির তাপমাত্রা 1 কেলভিন বাড়াইলে 4200 জুল তোমার তাপ প্রয়োজন। তার মানে আমরা উল্টোভাবে বলতে পারি, পানিতে 1 কেজি পানিতে যদি আমরা 4200 জুল তাপ দেই তাহলে তার তাপমাত্রা 1 কেলভিন বেড়ে যাবে। অর্থাৎ তার আদি তাপমাত্রা যদি 30 কেলভিন হয় তাহলে তার তাপমাত্রা হবে কত, 31 কেলভিন। অথবা 30 ডিগ্রি যদি হয় তাহলে সেখান থেকে সে 31 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। তখন তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে কেলভিন এবং সেন্টিগ্রেড স্কেলে সেম। আবার অন্যদিকে লোহার আপেক্ষিক তাপ হচ্ছে 450। তার মানে 1 কেজি লোহার মধ্যে যদি আমরা 450 জুল তাপ দেই তাহলে তার কি হবে, তাপমাত্রাও 1 কেলভিন বৃদ্ধি পাবে। তাহলে এখন আমরা যদি 1 কেজি লোহার মধ্যে 4200 জুল তাপ দেই তাহলে কিন্তু তার তাপমাত্রা কত কেলভিন বাড়বে, তাহলে 4200 ডিভাইডেড বাই 450, প্রায় 9 কেলভিন বেড়ে যাবে। 9 কেলভিনেরও বেশি বেড়ে যাবে। তার মানে দেখো
তাহলে পানির মধ্যে যদি আমরা 4200 জুল তাপ দিই তাহলে তার তাপমাত্রা 1 কেজি পানিতে যদি আমরা 4200 জুল তাপ দিই তাহলে তার 1 কেলভিন তাপমাত্রা মাত্র বাড়বে। অপরদিকে 1 কেজি লোহাতে যদি আমরা 4200 জুল তাপ দেই তাহলে তার তাপমাত্রা বাড়বে কত? 9.33 কেলভিন প্রায়। ঠিক আছে, 9.33 কেলভিন বেড়ে যাবে। তার মানে এই দুইটা বস্তুর তাপ সমান হলেও তাপমাত্রা ভিন্ন হইতে পারে। এটার কারণ হচ্ছে তাদের আপেক্ষিক তাপ। তো আপেক্ষিক তাপটা হচ্ছে এমন একটা জিনিস যেটা একটা বস্তুর 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়। তাহলে যে বস্তুতে বেশি তাপের প্রয়োজন হয়, যার আপেক্ষিক তাপ বেশি, একই পরিমাণ তাপের জন্য তার তাপমাত্রা হবে কম। আর যার আপেক্ষিক তাপ কম, তার একই তাপের জন্য তার তাপমাত্রা হবে কি অনেক বেশি। ঠিক আছে, এরপর দেখো বায়ুর তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলে প্রকাশ করো। তো বায়ুর তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রি ধরে নেওয়া হয়। তো 25 ডিগ্রিকে যদি আমরা কি করি ফারেনহাইট স্কেলে বানাই, তো এটা খুব ইজিলি তোমরা পেরে যাবা। এটা কোনো কঠিন অঙ্ক না। তো বায়ুর তাপমাত্রা সাধারণত আমরা ধরে নেই 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এটাকে আমরা বানাবো। তাই আমরা এখানে সূত্র জানি। সূত্রটা আমাদের কি ছিল? তো খুব সম্ভবত সি সমান ছিল 5/9 ইন্টু F-32। আচ্ছা যাই হোক, এটা যদি মনে না থাকে তাহলে আমরা এটা বানাইতে পারি। আমাদের এই সূত্রতে অলরেডি অবশ্যই মনে আছে যে C/100 ইজ ইকুয়াল টু F-32, এটা 5 C/5 সমান F-32/9। সেক্ষেত্রে হ্যাঁ, তাহলে ঠিকই আছে। তাহলে সি সমান ছিল কত আমাদের? হ্যাঁ, 5 উপরে গিয়ে 5, হ্যাঁ ওটা ঠিকই লিখছি এটাই। তাহলে এখন আমরা যেটা করব 25 ডিগ্রিকে তাহলে আমরা উল্টাভাবে, তাহলে সি এর মান 25 বসাবো, এখানে বসিয়ে এফ এর মান ক্যালকুলেট করব। ঠিক আছে, তো আমরা প্রথমে তাহলে অঙ্কটা যদি আমরা ম্যাথোডোলজিক্যালি দেখাই তাহলে লিখবো যে আমরা জানি। এখন তোমরা দুইটা দিয়ে লিখতে পারো। তোমরা কি করতে পারবা, তোমরা সরাসরি এটাও লিখতে পারবা অথবা এটা লিখতে পারবা। তোমাদের যার যেটা মনে থাকে সে সেটা করবা। ঠিক আছে, তাহলে আমি উপরেরটাই লিখতে অভ্যস্ত, আমি উপরেরটাই লিখি। আমরা জানি C/5 ইজ ইকুয়াল টু 9/F-35। তাও যদি মনে না থাকে তাহলে তোমরা 100 আর 180ও লিখতে পারবা। ঠিক আছে, এটা উল্টা করলাম মনে হয়। তাহলে উপরে হবে F-32/9। এখন বায়ুর তাপমাত্রা মানে সি হচ্ছে কত? 25। তাহলে F-32 ইজ ইকুয়াল টু, এবার 9কে ওইদিকে পাঠাই দিই আমি। তাহলে 9/5 ইন্টু সি, অর্থাৎ সি এর মান কত? 25। ঠিক আছে, তাহলে এফ সমান ইজ ইকুয়াল টু হবে কত? 5 5 25, তাহলে 5 লং 45 প্লাস 32 সমান আছে 77 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এফ এ এটার মান কত পেলাম আমরা? 77 ডিগ্রি। ঠিক আছে, ওকে। তো তারপরের অঙ্ক যদি আমরা দেখি, এখানে কি আছে? তারটি সিরিজ আবার কারণ চুক্তি সহ ব্যাখ্যা করো। তো গাণিতিকভাবে ব্যাখ্যা করব। আমরা জাস্ট দেখবো যে 26 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তার দৈর্ঘ্যটা কত হয়। ঠিক আছে, এটাই আমরা বের করবো, অর্থাৎ তার দৈর্ঘ্যটা কতটুকু কমে যাবে। ঠিক আছে, তো তো আমরা যদি এই অঙ্কটা করতে চাই, দেখো তাহলে আমরা লিখবো যে এখানে আমরা অঙ্কটা জাস্ট উল্টো ভাবে করতে হবে আমাদেরকে। ঠিক আছে, আচ্ছা আমরা আগে ডাটাগুলো লিখে নেই। তাহলে মনে করো যে আদি তাপমাত্রা, তো আদি তাপমাত্রা কত? আদি তাপমাত্রা T1 ইজ ইকুয়াল টু ছিল 30 ডিগ্রি। আর শেষ তাপমাত্রা T2 সমান ছিল কত? 4 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার লিখবো আমরা আদি দৈর্ঘ্য L1 ইজ ইকুয়াল টু 30 সেন্টিমিটার ছিল, তাই না? 30 মিটার ছিল। 30 ডিগ্রি আর 30 মিটার কি? 30 মিটার আর 30 ডিগ্রি। ঠিক আছে, আর শেষ দৈর্ঘ্য
তো শেষ দৈর্ঘ্য L2 যেটা, এটা আমরা বের করব। ঠিক আছে, বের করে দেখব যে আসলে এটা কতটুকু। ঠিক আছে, আচ্ছা। তো না, আদি দৈর্ঘ্য 30 পয়েন্ট সামথিং, এটা দিয়ে আমরা হিসাব করছি 30.001 মিটার। ঠিক আছে, এটাই ছিল প্রথমে, তো 30.11 মিটার ছিল, 30.001 মিটার ছিল। এটা কতটুকু সংকুচিত হবে সেটা আমরা হিসাব করব। ঠিক আছে, তো L2 বের করার আগে, তো এখন দেখো আমরা যদি এইখানে হিসাব করে আমরা কি জানি আসলে, পরিবর্তিত দৈর্ঘ্য L2 ইজ ইকুয়াল টু L1 প্লাস L1 আলফা T2 মাইনাস T1। ঠিক আছে, তো এই সূত্র আমরা জানি L1 আলফা। তো এই মানগুলো আমরা এখানে বসাই দিলে আসলে L2 এর মানটা পেয়ে যাব। তো এল ও এল আমরা চাইলে ডেল এলও বের করতে পারতাম, আমরা L2 এ বের করি। তাহলে এখানে হচ্ছে কি 30.001 প্লাস L1 এর মানও আছে 30.001 গুণন আলফার মান মনে হয় 67 ইন্টু 10 ইনভার্স 6 দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ, তো এত পার কেলভিন দেওয়া আছে। আর এইখানে বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাপমাত্রা T2 মাইনাস T1ই লিখতে হবে। ঠিক আছে, যেন দেখো আমাদের অটোমেটিক কি হলো, ঋণাত্মক মান, এটা কিন্তু অটোমেটিক মাইনাস হয়ে যাচ্ছে, অর্থাৎ আদি দৈর্ঘ্য কিন্তু কমে গেল, তাই না? তাপমাত্রা কমে গেলে আমাদের এই ইকুয়েশন অটোমেটিক দৈর্ঘ্য কমায় দিবে। ঠিক আছে, তো এখন যদি আমরা এখানে হিসাব করি তাহলে 30.001, আর এটা সব যদি হিসাব করি এখানে মাইনাস হওয়ার ফলে এটা ঋণাত্মক মানই চলে আসবে, আমাদের টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, তাহলে 30.001 গুণন 16.6 গুণন -6 ইন্টু তোমার এখানে হচ্ছে কত 26। ঠিক আছে, তাহলে এখানে হবে তোমার -0.013। ওকে, তাহলে ওকে -30.001, তাহলে 29 পয়েন্ট আমাদের এখানে আসলো 29.988 মিটার। ওকে, L2 এর মান আসছে এটা। তো কিন্তু তাহলে তাহলে এটা 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 কত হইল? ঠিক আছে, তাহলে সংকুচিত হয়েছে কত, 30-এর চেয়ে কমে গেছে, যেটা কি লেস দ্যান 30 মিটার। তাহলে দুইটা খুঁটির দৈর্ঘ্য, দুইটা খুঁটির মধ্যবর্তী ডিস্টেন্স কত ছিল? এটা ডিস্টেন্স ছিল 30 মিটার, কিন্তু তার সংকুচিত হয়ে 30-এর চেয়ে কমে গেছে, 29.98 মিটার হয়ে গেছে। তার মানে অনেকখানি কমে গেছে, যার ফলে প্রায় অনেক কয়েক সেন্টিমিটার কমে গেছে আর কি, যার ফলে তার ছিঁড়ে গেছে। তাহলে অত তোমরা কি লিখবা, যে যেহেতু তারটি সংকুচিত হয়ে কি আছে, দুই খুঁটির মধ্যবর্তী দূরত্বের চেয়েও ছোট হয়ে গেছে, যার ফলে তারটি ছিঁড়ে গেছে। ঠিক আছে, ওকে। তো এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাই। এই দুইটাই আছে, আর একটা করলে শেষ। ঠিক আছে, এখানে দেখো দুটি ধাতব দণ্ডের দৈর্ঘ্য, একটা হচ্ছে 6 মিটার, তো একটা 6 মিটার, আর একটা হচ্ছে একটি তাপমাত্রা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়িয়ে 80 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত করা হলো, এর দৈর্ঘ্য পেয়ে হলো এত। ঠিক আছে, তাহলে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্যের আদি দৈর্ঘ্য দেওয়া আছে, পরবর্তী দৈর্ঘ্য দেওয়া আছে, T1 দেওয়া আছে, T2 দেওয়া আছে। অপর ধাতব দণ্ডের দৈর্ঘ্য 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে বাড়িয়ে 60 করা হলো পর্যন্ত উত্তপ্ত করা হলে দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে এত হইলো। ও এটারও T1 T2 L1 L2 দেওয়া আছে। তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ, এগুলো, হ্যাঁ আচ্ছা যাই হোক, এগুলো বের করতে বলবে হয়তো বা। দেখো দুটি বস্তুর মধ্যে তাপের আদান প্রদান কিসের উপর নির্ভর করে? আদান প্রদান তাপমাত্রার উপর নির্ভর করে, নট তাপ। ঠিক আছে, তাপমাত্রা, এক কথায় উত্তর শেষ। তাপমাত্রার উপর নির্ভর করে, যার তাপমাত্রা বেশি সেখান থেকে কম তাপমাত্রার বস্তুতে তাপ দেয় যতক্ষণ না তাপমাত্রা সমান হয়। তাপমাত্রা ও তাপ কেন ভিন্ন লেখো? তো আমরা এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাপ হচ্ছে একটা শক্তি, আর তাপমাত্রা হচ্ছে এই তাপ শক্তির ফলে কণার মধ্যে যে অভ্যন্তরীণ শক্তি আছে, অর্থাৎ কণার গতিশক্তিগুলোর, ও কণার গতিশক্তি অর্থাৎ তাপের ফলে কণাগুলো যে অভ্যন্তরীণ শক্তি বা গতিশক্তি লাভ করে, তার বহিঃপ্রকাশটাই হচ্ছে কি তাপমাত্রা। এখন পদার্থের উপাদানের উপর নির্ভর করে
একই তাপে ভিন্ন ভিন্ন পদার্থের অণুগুলোর গতিশক্তি ভিন্ন ভিন্ন মাত্রায় বৃদ্ধি পায়। কঠিন পদার্থগুলোর ক্ষেত্রে খুব অল্প তাপেই কণাগুলোর গতিশক্তি অধিক বৃদ্ধি পায়। ঠিক আছে, বা আর যেগুলো অধাতু সেগুলোর ক্ষেত্রে আবার অল্প তাপেই তাদের কণাগুলোর তাপমাত্রা একই পরিমাণ তাপে খুব বেশি কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায় না, ফলে তাদের তাপমাত্রাটাও কি হয়, ভিন্ন ভিন্ন হয়। তো এইভাবে এই ক্লাসের প্রথম অংশটা যদি তোমরা দেখে থাকো, ওখানে ব্যাখ্যা করা আছে, খুব একদম বিস্তারিত আলোচনা করছি যে কেন তাপ এবং তাপমাত্রা আলাদা, অর্থাৎ ভিন্ন ভিন্ন উপাদানের জন্য কেন একই তাপে তাপমাত্রাটা ভিন্ন হচ্ছে। তার কারণ সব পদার্থের অণুগুলোর গঠন, তাদের আকর্ষণ শক্তি, তাদের আন্তঃআণবিক দূরত্ব, তাদের এগুলো এক না। যার ফলে একই পরিমাণ যদি আমরা তাপ দেই, তাহলে সব পদার্থের অণুগুলোর মধ্যে গতিশক্তি একই হারে বৃদ্ধি পায় না। যার ফলে ভিন্ন ভিন্ন উপাদানের পদার্থে একই পরিমাণ তাপ দিলে তাদের তাপমাত্রাটাও আলাদা আলাদা হয়। কেননা তাপমাত্রা হচ্ছে যে কোনো পদার্থের অণুগুলোর গতিশক্তির বহিঃপ্রকাশ বা গড় গতিশক্তি, যেটাকে বলতেছে। ঠিক আছে, তো একটি ধাতব দণ্ডের তাপমাত্রা 80 ডিগ্রি সেন্টিগ্রেড হলে সেটি কেলভিন স্কেলে কত? তো সেন্টিগ্রেডে এটা এই অঙ্ক দিল, তা 273 যোগ করলেই তো হবে। তো এখন যেহেতু গ নম্বরে দিয়েছে, তো ও কি করবে, একটু কষ্ট করি, মানে সহজ জিনিসকে একটু কষ্ট করে খাইতে হবে, এই আর কি। তাহলে আমরা লিখবো যে আমরা জানি সি ডিভাইডেড বাই 5 ইজ ইকুয়াল টু এ মাইনাস 273.15 ডিভাইডেড বাই কত, 5। তো এখান থেকে সি এর মান বসাই দিয়ে কে হিসাব করবা। যাই হোক, একটু কষ্ট করি, তাহলে 5 কেটে যাবে, তা কে সমান ঘুরে ফিরে তো সি প্লাস 273 ওটাই হলো। তো ওই আর কি, এটা অঙ্কর ইয়াই না, মেরিট প্লেস অঙ্ক, এই ধরনের অঙ্ক সৃজনশীলে দিবে না। যাই হোক, তো সেলসিয়াস থেকে ফারেনহাইট বা কেলভিন থেকে ফারেনহাইট এটা একটা যৌক্তিক অঙ্ক, বাট সেলসিয়াস থেকে কেলভিন এটা তাও আবার গ নম্বরের মতো অঙ্কে এটা বিমানান। এরপর দেখো, গাণিতিক ব্যাখ্যা সহ দ্বন্দ্ব দুটির উপাদান সম্পর্কে মন্তব্য করো। উপাদান মানে এখানে তাদের উভয়ের কি করতে হবে, দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করলেই হবে। এত কিছু দিয়ে কোনো অর্থই হয় না, জাস্ট দুইটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করতে হবে। দৈর্ঘ্য প্রসারণ সহগ যার বেশি, এটাই আছে উপাদানের তাপের এই অধ্যায়ের উপাদানের বৈশিষ্ট্যটা আসলে কিসের উপর নির্ভর করে, তাদের দৈর্ঘ্য প্রসারণ সহগের উপরে নির্ভর করে। আবার দৈর্ঘ্য প্রসারণ সহগ যদি জানা দৈর্ঘ্য প্রসারণ সহগ হয়, যেমন লোহা বা তামা বা সোনা, এগুলোর ক্ষেত্রে যদি আসে, তাহলে আমরা কি ইজিলি করতে পারবো। তাহলে দেখো এই অঙ্কটা এখানে, তো এখানে দৈর্ঘ্য প্রসারণ সহগ বের করা খুব ইজি। ঠিক আছে, তো এখানে সবগুলোই দেওয়া আছে, এখানে আদি দৈর্ঘ্য শেষ দৈর্ঘ্য সবই দেওয়া আছে। ঠিক আছে, তো প্রথমটার ক্ষেত্রে যদি আমরা এটা করতে চাই, তাহলে প্রথমটার ক্ষেত্রে আমরা সরাসরি দৈর্ঘ্য প্রসারণ সহগের যে সূত্রটা আছে সেটা আমরা লিখে ফেলি। তাহলে আলফা 1 ইজ ইকুয়াল টু, আমি খুব শর্টকাট করে দিয়েছি, তোমরা লিখবা আমরা জানি L2 ডিভাইডেড L1, আর নিচে L1 ইন্টু T2 মাইনাস T1, এটাই তো, তাই না? এটাই তো আলফা 1 এর সূত্র। তো প্রথম যেটা, তাহলে প্রথমের ক্ষেত্রে L2 সমান কত আসছে, এইটা 6.0051 মাইনাস 6, আর L1 এর মান তো 6, আর T2 এর মান কত, 80। 30 থেকে 80 করা হয়েছে, তাহলে 80 মাইনাস 30। ঠিক আছে, তো এখান থেকে যদি তোমরা হিসাব করো, তাহলে হবে 0.0051 ডিভাইডেড বাই 6 ইন্টু কত হচ্ছে এখানে 50। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা যদি ক্যালকুলেটর টিপো, তাহলেই এটা ইজিলি অঙ্কটা বের হয়ে যায়, 0.005 ডিভাইডেড বাই 300। ঠিক আছে, 35। তাহলে এটা হিসাব করলে দাঁড়াচ্ছে তোমার 1.67 ইন্টু 10 ইনভার্স 5। তো এটাকে ওই যে একটু আগে যেটা আমরা করলাম, এটাকে যদি আমরা এটা লিখতে পারবো। ঠিক আছে, 16। তো এই জিনিসটা আসলে কি, তাহলে এটা কিন্তু ওই যে তোমার তামার তার, তাহলে এটা তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আমরা দেখতে পেলাম এই জিনিসটা হচ্ছে কত, কি তামা, এটা হচ্ছে কি তামা, ওইটা 6, সবগুলোর 6 দিয়ে করা হয়। তাহলে এটা হচ্ছে একটা তামা।
তাহলে একইভাবে যদি আমরা আলফা 2 বের করতে চাই, তাহলে আমি সরাসরি মান বসাই দিচ্ছি, এবার আর সূত্র লিখতেছি না। তাহলে আলফা 2 সমান 6.004 মাইনাস 6। তাহলে এটাও কত ডিগ্রি? অপর একটি ধাতব 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এর দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে, তাহলে সেম দৈর্ঘ্যই ছিল, তাহলে এখানে হবে 6.0041 মাইনাস 6, আর এখানে 6 ইন্টু তাপমাত্রা আগে ছিল কত, ওটাও 30 ছিল, একটি তাপমাত্রা 30, অপরটার 20 থেকে 60 করা হয়েছে, ঠিক আছে। তাহলে 60 মাইনাস 20, ওকে, ইজ ইকুয়াল টু এখানে 0.0041 ডিভাইডেড বাই 6 গুণন 40। 60 থেকে 20 বাদ দিলে 40, তাহলে এটা হিসাব করলে 0.0041 ডিভাইডেড বাই 24 240, তাহলে এটা হিসাব করলে দাঁড়াচ্ছে 1.7 ইন্টু 10 ইনভার্স 5, বা এটাকে আমরা লিখতে পারবো 17 গুণন 10 ইনভার্স 6 পার কেলভিন, ঠিক আছে, পার কেলভিন দুইটা দিয়ে লিখবা। তাহলে এটা 40 ওকে। তাহলে এটা কার, এই এটা কোন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ সহগ, এটা খুব সম্ভবত এখানে দেওয়া নাই, তাহলে তোমাদের বইয়ে হয়তো বা এটার লিস্ট দেওয়া আছে, সেখান থেকে এটা দেখবা। তো এটা হচ্ছে লোহার, এটা হচ্ছে কিসের, লোহার আয়তন প্রসারণ সহগ, ঠিক আছে। তোমরা বইয়ে দেখবা, বইয়ে এটা লিস্ট দেওয়া আছে, বইয়ে একটা লিস্ট দেওয়া আছে। তো তোমাদের এই বইয়ে এই লিস্ট দেওয়া নাই। তো এই ফিজিক্সে তোমাদের আর একটা বই আছে এর আগের পুরাতন, ওই বইয়ে দেখবা লিস্ট দেওয়া আছে। তো ফিজিক্সের কিন্তু দুইটা বই, এর আগের যে বইটা ছিল ওই বইয়ে লিস্ট দেওয়া ছিল। তো এটা মোটামুটি লোহার হইতে পারে, আর এটা তামার। তো পরীক্ষায় এরকম প্রশ্ন আসলে দিয়ে রাখবে যে কার কত তোমার দৈর্ঘ্য প্রসারণ সহগ, সেখান থেকে তোমরা সহজে কি করতে পারবা, কোনটা কোন উপাদান এটা ফিক্সড করতে পারবা, ঠিক আছে। আর একান্ত যদি না পারো তাহলে বলে দিবা যে এইটা হচ্ছে এমন একটা পদার্থ যার দৈর্ঘ্য প্রসারণ সহগের মান বেশি, অর্থাৎ প্রতি একক কেলভিনে 1 কেলভিন বৃদ্ধিতে এই পদার্থের দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে, আর এই কম বৃদ্ধি পাবে, আর এটার কি হবে 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে তোমার এটার দৈর্ঘ্য প্রসারণটা তুলনামূলকভাবে বেশি হবে। অ্যাটলিস্ট যদি নাম মনে করতে না পারো তাহলে অ্যাটলিস্ট এইরকম মন্তব্য করে দিবা যে প্রথম পদার্থটার দৈর্ঘ্য প্রসারণ সহগ বেশি, অর্থাৎ প্রত্যেক একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধিতে প্রথম পদার্থটার দৈর্ঘ্য কম বৃদ্ধি পাবে, আর দ্বিতীয় পদার্থটার দৈর্ঘ্য বেশি বৃদ্ধি পাবে, তাই না। এটা দৈর্ঘ্য প্রসারণ সহগ বেশি, অ্যাটলিস্ট এইরকম করে একটা মন্তব্য করে দিবা, ঠিক আছে। তো এই অধ্যায় আশা করি তোমরা বুঝতে পারছো, শেষ হয়ে গেল আমাদের এই অধ্যায়টা। তো এর পরের কোনো একটা অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ।